গল্প অপ্রত্যাশিত মুহূর্ত। লেখায় এ রহমান। আজ কি অবাক হওয়ার দিন? প্রশ্নটা মাথায় এলো চোখের সামনে দৃশ্য দেখে। শীতের সকালে গলির মোড় ঘুরতেই সেখানে দৃশ্য দেখে বিস্ময় ঈশার চোখ কপালে উঠে গেল। জীবনের দীর্ঘ 22টা বছরে এত অবাক হয়নি সে। বাড়ি থেকে বের হয়ে একের পর এক ঘটনার পুনরাবৃত্তি দেখে তার বিস্ময় চরম সীমায় পৌঁছে গেছে। চৈকাট পেরিয়ে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে দৃষ্টি যায় এক কোণায় পড়ে থাকা একগুচ্ছ সাদা গোলাপের উপরে। এভাবে কে ফেলে রেখে যাবে সেই কৌতূহল বশত তোড়াটা হাতে তুলে নিল। গভীরভাবে সেদিকে তাকাতেই চোখ জোড়ায় খেলে গেল এক অনাবিল প্রশান্তি। ফুলগুলো সদ্য সেখানে রাখা হয়েছে, কারণ ফুলের গায়ে লেপ্টে থাকা শিশির ফোঁটাগুলো এখনো জ্বলজ্বল করছে মুক্ত দানার মতো। আশেপাশে তাকালো, কিন্তু কোথাও কেউ নেই। কার জন্য এটা আঁকিয়ে রেখেছে সেটা নিয়েই শুরু হলো জল্পনা কল্পনা। আকাশ পাতাল ভাবনার শুরু হলো সেখান থেকেই। ভাবনার মাঝে থেকেই আনমনে দুটো সিঁড়ি ভেঙে নিচে নামতেই আবারও চোখে পড়ল আরেক গুচ্ছ গোলাপ। এবার রংটা গোলাপি। দ্রুত এগিয়ে গিয়ে সেটা তুলে নিল হাতে। এটাতেও আগেরটার মতো শিশির বিন্দুগুলো লেপ্টে আছে। কৌতূহল বশত শেষ সিঁড়িটা অতিক্রম করেই দাঁড়িয়ে গেল। সামনে যতদূর দৃষ্টি যায় কাউকে খোঁজার চেষ্টা করলো, কিন্তু কাউকেই না পেয়ে হতাশ হয়ে আর এক ধাপ বাড়াতেই একটা ছোট বাচ্চা মেয়ে এসে দাঁড়ালো সামনে। ঈশা ভ্রু কুঁচকে তাকালো তার দিকে। হাতে হলুদ গোলাপের তোড়া। সেদিকে স্থির দৃষ্টিতে তাকাতেই মেয়েটি অদ্ভুত এসে তার দিকে এগিয়ে দিল। ঈশা প্রথমে অবাক হলে নিজেকে সামলে নিয়ে মুচকি হেসে বলল, এটা কি? ফুল। তোমার জন্য। কথাটা বলেই মেয়েটি হেসে দিল। ঈশা হাঁটু ভাঁজ করে মেয়েটির সামনে বসে পড়ল। মুচকি হেসে বলল, কে দিয়েছে? মেয়েটি মৃদু হেসে বলল, ভাইয়া। ঈশা অবাক হলো। আশেপাশে তাকালো অস্থিরভাবে। বলল, কে ভাইয়া? চিনি না। মেয়েটির সহজ উত্তর শুনে ঈশা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, আমাকে চেনো তুমি? মেয়েটি অদ্ভুতভাবে হাসল। মাথা নেড়ে বলল, ঈশা আপু। ঈশা আরেক দফা অবাক হলো। কণ্ঠে অবাকের রেশ টেনে বলল, আমার নাম জানলে কি করে? ভাইয়া বলেছে আমাকে আর কিছু জিজ্ঞেস করবে না। আমি তোমার সাথে বেশি কথা বলতে পারবো না। নিষেধ আছে। ঈশা বিস্ময়টা হজম করে ফেলল। স্বাভাবিক কণ্ঠে বলল, কেন নিষেধ আছে? কে নিষেধ করেছে কথা বলতে? ভাইয়া নিষেধ করেছে। তুমি নাকি অনেক প্রশ্ন করো, আর সেসব প্রশ্নের উত্তর দিতে গেলে আমার অনেক সময় নষ্ট হবে, তাই আমি তোমার সাথে বেশি কথা বলতে পারবো না। শুধু এটাই বলতে বলেছে যে এই সব ফুলগুলো তোমার। বলেই এক দৌড় দিল মেয়েটি। ঈশা হতবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। মস্তিষ্ক সজাগ হতেই সব কয়টা ফুলের তোড়া দুই হাতে জড়িয়ে নিয়ে সামনে হাঁটা ধরল। মাথা ভর্তি চিন্তা তার। কিছুই বুঝতে পারছে না। এত বছরে কোনোদিন কোন ছেলে তাকে প্রপোজ পর্যন্ত করলো না। শুধু তাই কেন ছোট বড় সব ছেলেরাই আপু বলে মুখের ফেনা তুলে ফেলে? আর এসব ফুল এখন কোন ভাইয়া তাকে দিল? এলোমেলো চিন্তা নিয়ে এগিয়ে যেতেই এলাকার পরিচিত ছেলে চলে এলো। হাতে ধরে আছে একগুচ্ছ কমলা রঙের গোলাপ। ঈশা সেটা দেখে থমকে গেল। উদ্ভট চিন্তা মাথায় ঘুরপাক খেতে লাগলো। এত সব গোলাপ কি এই ছেলে দিয়েছে? কিভাবে সম্ভব? একই এলাকায় বাড়ি হওয়ার সুবাদে পরিচিত তারা। রাস্তায় মাঝে মাঝে দেখা হয়, কিন্তু কোনোদিন সেভাবে কথা হয়নি। আর ছেলের তো গার্লফ্রেন্ড আছে। তাহলে তাকে কিভাবে গোলাপ দিতে পারে? ঈশার আকাশ পাতাল ভাবনার মাঝে ছেলেটি এগিয়ে আসলো। মিষ্টি হেসে বলল, আপু এটা তোমার জন্য। ঈশা চোখ বড় বড় করে তাকালো। হাতে গোলাপ নিয়ে মুখে আপু রাখছে। এটা কি ছেলেদের ট্র্যাডিশন? ছেলেটি গোলাপগুলো বাড়িয়ে আছে ঈশার দিকে। ঈশা নিজেকে স্বাভাবিক করে নিয়ে একটু ঝাঁঝালো গলায় বলল, এসব তাহলে আপনি দিয়েছেন?
ছেলেটা কিছুটা ভড়কে গেল। মুখের হাসিটা বিলীন হয়ে বিস্ময় দেখা দিল। পলক ফেলতেও যেন ভুলে গেল সে। তার চেহারার বিস্ময় দেখে মনে হলো যেন আজগুবি কথা জীবনে শুনেনি। ব্যস্ত ভঙ্গিতে বলল, না না, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে এসব ফুল দেইনি। ঈশা ভ্রু কুঁচকে ফেলল। কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, তাহলে কে দিয়েছে? ছেলেটি চমৎকার হেসে বলল, ভাইয়া। ঈশা বিরক্তিকর দৃষ্টিতে তাকালো। বলল, ভাইয়াটা কে? ছেলেটি মুচকি হেসে বলল, এটা তো বলতে পারবো না আমি। এটা বলা নিষেধ। ভাইয়া শুধু এই ফুলগুলো দিতে বলেছে। ঈশা চোখ মুখ শক্ত করে বলল, ভাইয়াকে সেটা না বললে আমি ফুল নেব না। কিছুতেই নেব না। ছেলেটি অসহায় দৃষ্টিতে তাকালো। করুণ কণ্ঠে বলল, এমন করবেন না প্লিজ আপু। ভাইয়া খুব রাগ করবে। আমি নিরুপায়, আমার উপরে দয়া করুন। ছেলেটির কথা শুনে ঈশার খুব মায়া হলো। কিছু সময় ভাবল। তারপর একটু কঠিন স্বরে বলল, ঠিক আছে, ভাইয়াকে সেটা বলতে না পারলেও ভাইয়াকে গিয়ে আমার একটা কথা বলে দিবেন। নিজের হাতের ফুলগুলো ছেলেটির হাতে ধরিয়ে দিয়ে বলল, ভাইয়াকে বলবেন নিজে এসে যেন এগুলো আমাকে দেয়। তবেই আমি এসব নেব। এভাবে লুকিয়ে দূরে বসে থেকে ফুল দিলে আমি কোনোভাবেই এসব নেব না। যদি সাহস থাকে তাহলে আপনার ভাইয়াকে সেটা দেখাতে বলবেন সামনে এসে। আমিও দেখতে চাই কতটা সাহস। বলেই সেখান থেকে দ্রুত চলে গেল। ছেলেটি পেছনে থেকে আপু বলে কয়েকবার ডাকলেও ঈশা শুনল না। নিজের মতো হেঁটেই চলল। গলির শেষ মাথায় এসে মোড় ঘুরতেই আচমকাই উপরে চোখ গেল তার। বিস্ময় কোটর থেকে চোখ বেরিয়ে যাওয়ার উপক্রম। সামনের দৃশ্যটা কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না তার। মোড়ের মাথায় সারি বেঁধে গোলাপের দোকান। প্রতিটা গোলাপের দোকানের সামনে বড় বড় করে সাইনবোর্ড টাঙানো। প্রতিটাতে লেখা, আমার জীবনের প্রাণবন্ত ফুল ঈশা পাখির জন্য। জানি এই গোলাপ গুচ্ছ তোমার মতো গোলাপের কাছে নিতান্তই তুচ্ছ। তবুও এসব গ্রহণ করলে নিজেকে ধন্য মনে করব। ঈশা এক নজরে সব কয়টা দোকানের সামনে সাইনবোর্ডগুলোর দিকে তাকালো। একই লেখা। মাথাটা ঘুরে উঠল তার। ঠিক সেই মুহূর্তে কানে এলো পরিচিত কণ্ঠস্বর। এমন প্রেমিক আমি আমার জীবদ্দশা দেখিনি। ঈশা কিছুটা চমকে ঘুরে তাকালো। ইফতি হাকরের সামনের দিকে তাকিয়ে আছে। ঈশা তাকে দেখে অবাক হয়ে বলল, তুই এখানে? তোর প্রেমলীলা দেখতে এসেছি। এলাকা জুড়ে প্রেমিকদের হাহাকার চলছে। আর এসবের জন্য দায়ী শুধু তুই। ঈশা ভ্রু কুঁচকে ফেলল। বলল, কি সব বাজে বকছিস? আমি কেন দায়ী হতে যাব? ইফতি এগিয়ে এসে ঈশার ঘাড়ে হাত রেখে দাঁড়ালো। সামনে তাকিয়ে বলল, তোর এই গায়েবী প্রেমিক সারা এলাকার ফুলের দোকান কিনে ফেলেছে তোর জন্য। একটা ফুলও কাউকে দিচ্ছে না। রোজরে উপলক্ষে প্রেমিকাকে রোজ দেওয়ার জন্য হাহাকার করে বেড়াচ্ছে এলাকার প্রেমিকরা। দূর দূরান্ত থেকে তারা ফুল সংগ্রহ করে আনছে। অথচ এলাকায় ভরি ভরি ফুলের দোকান। কিন্তু কোন প্রেমিক সেগুলো নিতে পারবে না? সবকিছু নাকি শুধুই ঈশার জন্য বরাদ্দ। কি অদ্ভুত। ঈশা ইফতিকে আলতো হাতে মারল। বলল, কে এই ব্যক্তি, তুই চিনিস নাকি? ইফতি মুখ দিয়ে অদ্ভুত রকমের শব্দ করল। বলল, চিনলে তো তাকে এতক্ষণ কাঠগড়ায় দাঁড় করাতাম। এভাবে এলাকার প্রেমিকদের সাথে অন্যায় করার অধিকার তাকে কে দিল? জবাবদিহি করতে হবে তাকে। ঈশা ভীষণ বিরক্ত হল। ইফতির কাছ থেকে একটু দূরে গিয়ে বলল, কি অদ্ভুত ব্যাপার। এত কিছু করলো মানুষরা অথচ কেউ বলতে পারছে নাকি? ইফতি পুরো কথাটা শুনে ঈশার কাছাকাছি এসে দাঁড়ালো। বলল, আচ্ছা, ওটা মানুষ তো? ঈশা ঘুরে তাকালো। খুব বিরক্ত নিয়ে বলল, তোর মাথায় সমস্যা ইফতি।
ইফতি ভ্রু উঁচিয়ে ঈশার দিকে তাকালো। বলল, আমার কোন সমস্যা নেই। একটু ভেবে দেখ, এত কিছু করলে কেউ না কেউ তো চিনবেই। কিন্তু কেউ চিনে না। এটা কখন সম্ভব যখন একটা মানুষ মানুষই না, আত্মা, অথবা কোন জাদুকর যে গায়েব হওয়ার মন্ত্র জানে। এমন বিদঘুটে কথা শুনে ঈশার বিরক্ত চরম পর্যায়ে পৌঁছে গেল। রাগে তার মাথা ধরে আসছে। ইফতির দিকে তাকিয়ে বলল, তোর মতো বলদের দ্বারাই এসব ভাবা সম্ভব। আর একটাও বাজে কথা বলবি না। একদম চুপ। ইফতি থমকে গেল। ঈশার কথার ভেজে চুপ হয়ে গেল। ঈশার সামনে ঘুরে তাকালো। অত্যন্ত অভিজ্ঞের ভঙ্গিতে বলল, সবাই জানে মানুষটা কে, কিন্তু কেউ বলছে না। না বলুক, আমিও বের করেই ছাড়। সকাল সকাল চিৎকারের আওয়াজে ঘুম ভেঙে গেল ঈশার। ধরফারিয়ে উঠে বসল। নিজের মস্তিষ্ক স্থির করতে সময় নিল কিছুটা। চোখ মেলে রুমার তীক্ষ্ণ দৃষ্টি দেখেই ঘাবড়ে গেল। কয়েকবার পলক ফেলে বলল, কি হয়েছে ভাবি? সকালবেলা এমন চিৎকার করছো কেন? রুমা দরজার কাছ থেকেই আবারও ঝাঝালো কণ্ঠে বলল, এসব কি করেছো? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? ঈশা রুমার কথা ধরতে পারল না। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, কি করে? কথা শেষ করতে পারল না। তার আগেই মেঝেতে চোখ পড়ল। বিস্ময় চোখ বড় বড় হয়ে গেল তার। চোখ ডলে আবারও ভালো করে তাকালো। সামনের দৃশ্যটা সত্যি নাকি কল্পনা সেটা ধরতেই চলে গেল কয়েক মুহূর্ত। মস্তিষ্ক সজাগ হতেই বলল, বিশ্বাস করো ভাবি, আমি এসবের কিছুই করিনি। রুমা দ্রুত পায়ে হেঁটে এগিয়ে এলো। কোমরে হাত দিয়ে বলল, এই ঘরে তুমি ছাড়া আর কেউ থাকে না ঈশা। তাই আর কারো এসব করার কথা না। আর বাইরের কেউ বাসায় আসেনি। তাছাড়া তোমার ঘরের মেঝেতে এমন গোলাপের পাপড়ি ছড়িয়ে রাখবে কে বলতো? ঈশা অসহায়ের মতো তাকালো নিচের দিকে। সেদিকে তাকিয়ে কাঁদো কাঁদো সরে বলল, আমি করিনি। বিশ্বাস করো। কে করেছে জানি না। রুমা কঠিন গলায় বলল, কে করেছে সেটা নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। আপাতত এগুলো তোলার ব্যবস্থা করো। মা দেখলে কিন্তু সাংঘাতিক কাণ্ড ঘটে যাবে। প্রশ্নের উত্তর দিতে দিতে মাথা ঘুরে যাবে। বুঝতে পারছো তো? ঈশা ভয়ে ঢোক গিলে ফেলল। সত্যি তার মা দেখে ফেললে প্রশ্ন করে মেরে ফেলবে, আর সেসবের উত্তর ঈশা দিতে পারবে না। কারণ সে তো নিজেই কিছুই জানে না। ঈশা বিছানা থেকে নেমে বাইরে থেকে ঝাড়ু হাতে নিয়ে আসলো। পুরো ঘর পরিষ্কার করতে অনেক সময় লেগে গেল। হাঁপিয়ে উঠে ওয়াশরুমের দিকে চলে গেল। ওয়াশরুমে ঢুকতেই প্রথমে চোখ পড়ল আয়নায়। একটা হলুদ কাগজে ছোট্ট করে কিছু একটা লেখা। কাগজটা হাতে নিল কৌতূহল বশত। সেখানে লেখা আছে, হ্যাপি রোজ রে জান। সাহস দেখতে চেয়েছিলে না? দেখালাম। সাহসটা আমার বরাবর বেশি। তাই তো একবারই ঘরে এসে সমস্ত গোলাপের পাপড়ি আমার জীবন্ত গোলাপের পদতলে বিছিয়ে দিলাম। সামনে এসে সাহস প্রমাণ করতে বলেছিলে। সামনে এসেছিলাম ঠিকই, কিন্তু এভাবে আসার জন্য দুঃখিত। এখনই তোমার কাছে নিজেকে উন্মুক্ত করতে পারছি না। সময় মতো ঠিকই করব। একটু অপেক্ষা করতে হবে। সেদিন তোমার সব উত্তর দেব। আগামীকাল প্রপোজ ডে। তাই তোমার জন্য অপেক্ষা করছে বড় সারপ্রাইজ। দিনভর সারপ্রাইজ পেতেই থাকবে তুমি। নিজেকে প্রস্তুত করে নাও জান। হলদে চিরকুটটা আলতো হাতে ধরে বিস্ময় নিয়ে সেদিকে তাকিয়ে আছে ঈশা। স্বপ্ন নাকি সত্যি এটা? নিজের ঘোর কাটাতে পুনরায় চিরকুটটায় চোখ বুলিয়ে নিল আরো একবার। কয়েকবার পলক ঝাপটে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করল। এক মুহূর্ত ভাবতেই চোখের সামনে পুরো দৃশ্যটা স্পষ্ট হয়ে গেল। তার মানে রাতে ঈশা ঘুমের ঘড়িয়ে আবছাভাবে দেখছিল কেউ একজন তার পুরো ঘরে বিচরণ করে বেড়াচ্ছে। সেটা পুরোটাই সত্যি ছিল।
কিন্তু ঘুমের মাঝে সেটাকে স্বপ্ন ভেবে মাথা থেকে বের করে দেয় বিষয়টা। এক দৌড়ে বের হয়ে আসে, বারান্দায় গিয়ে দাঁড়ায়, আশপাশটা ভালো করে দেখে নেয়। কোথাও এক চুল পরিমাণ জায়গা নেই কারো ঢোকার মতো। তাহলে বারান্দা টপকে আসাটা তো অসম্ভব। আসলো কিভাবে মানুষটা? ঈশা দৌড়ে ঘরে চলে এলো, চারিদিকে অস্থির দৃষ্টি ফেলল। বাইরে থেকে তার ঘরে ঢোকার মতো কোন উপায় নেই। কিন্তু ঘরে তো ঢুকেছে, এটা কনফার্ম। তাহলে ঢুকলো কিভাবে? দরজার দিকে তাকালো গভীর দৃষ্টিতে। ঈশা যদিও বা রাতে তার ঘর ভেতর থেকে লক করে না, তবুও এদিক দিয়ে আসতে গেলে তো মেইন গেট দিয়েই ঢুকতে হবে। আর সেদিকে দিয়ে ঢুকলে কেউ না কেউ দেখে ফেলবে। একটা অপরিচিত মানুষরা ঘরে ঢুকে এভাবে ফুলের পাপড়ি ছিঁড়ে বিছিয়ে দিল আর কেউ দেখলো না? অনেকটা সময় ছিল লোকটা, কারো না কারো চোখে পড়ার কথা তো। সেরকম কিছু হলে এতক্ষণে তো বাড়িতে হাঙ্গামা শুরু হয়ে যেত। এখনো সব শান্ত, মানে কেউ কিছুই জানে না। অদ্ভুত ব্যাপার। মাথাটা ঘুরে উঠল তার। বিছানায় বসে ভাবতে লাগলো। কোনোভাবেই হিসাবটা ঠিক করে মেলাতে পারল না। একে একে নিজের বাড়ির প্রতিটা মানুষকে সন্দেহের তালিকায় ফেলে কয়েক মুহূর্ত ভাবল, কিন্তু সেরকম কাউকেই ঠিকঠাক মেলাতে পারল না। হতাশ হয়ে একটা শ্বাস ছাড়ল। মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, কিছুই বুঝতে পারছে না সে। অসহায়ের মতো হাতে ধরে থাকা কাগজটায় পুনরায় চোখ বুলিয়ে অসহায়ের মতো বলল, আবার সারপ্রাইজ। ঈশা, খেতে আয়। মায়ের গলার আওয়াজ পেয়ে এই হলদেটে কাগজটা হাতের মুঠোয় নিয়ে লুকিয়ে ফেলল। শুকনো ঢোক গিলে বলল, আসছি। খুব সাবধানে কাগজটা ডোয়ারে রেখে দিল। কেউ দেখে ফেললে বিষয়টা জটিল হয়ে যাবে। তার আগে ভাবিকে ম্যানেজ করতে হবে, যা দেখছে সেটা নিয়ে যেন কারোর সাথে আলোচনা না করে। তড়িঘড়ি করে ওয়াশরুমে চলে গেল। খুব বেশি সময় নিল না, কিন্তু তার মাথায় বিস্তর ভাবনা। লোকটার সাহস আছে বলতে হয়। ঈশার ওভাবে সামনে আসার কথাটা বলা উচিত হয়নি। নিজের ফাঁদে নিজেই পড়ে গেল। বেশি পাকনামি করতে গিয়ে নিজের বিপদ ডেকে আনলো। কিন্তু এবার কি সারপ্রাইজ দেবে? ভাবতেই পারছে না কিছু ঈশা। তার মাথা কেমন যেন করছে। নিজেকে যথাসাধ্য সামলে নিয়ে ঘর থেকে বের হলো। টেবিলে বাড়ির সবাই বসে আছে। ঈশা একটা চেয়ার টেনে বসে পড়ল। নাস্তাটা শেষ করেই ঘরে চলে এলো। ভার্সিটির জন্য রেডি হতে হবে। প্রথম ক্লাসটা শেষ করে মাঠে বসে আছে ঈশা। সাথে তার বন্ধু মহল। চলছে আড্ডা। ইফতি গতকাল রোজরেতে ঘটে যাওয়া সেই ঘটনার বর্ণনা করছে বেশ আয়োজন করে। ছেলেটা এই বিষয়টাতে একদম এক্সপার্ট। যে কোন ঘটনা খুব যত্ন করে বর্ণনা করতে পারে। ইফতির কথা শেষ হতেই মায়া বলে উঠল, শুধু রোজরেতে এত কিছু করেই শেষ? প্রপোজ যেতে প্রপোজ করবে না? ঈশা গভীরভাবে কিছু একটা ভাবছিল, তাই সেটা তার কান পর্যন্ত পৌঁছায়নি। ইফতি একটা কাগজের বল বানিয়ে ঈশার নাক বরাবর মেরে দিল। চমকে তাকালো সে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করে বলল, ইফতি। ইফতি দাঁত কেলিয়ে বলল, সেই গায়েবী প্রেমিকের ভাবনায় এখনই হারিয়ে গেলি? সামনে আসলে নিজেকে মনে রাখতে পারবি তো? ভেবে দেখিস। আমার তো খুব ভয় করছে। শেষের কথাটা কৌতুক করেই বলল সে। বন্ধু মহলে হাসির রোল পড়ে গেল। ঈশা বেশ বিরক্ত হলো। ঝাঝালো গলায় বলল, বাজে বকিস না। আমি অন্য কিছু ভাবছি। সবার দৃষ্টি তীক্ষ্ণ হলো। ঈশার দিকে মনোযোগ দিল। মায়া কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি ভাবছিস? আজ নাকি আবার সারপ্রাইজ দেবে? কিন্তু এখনো তো কোন সারপ্রাইজ এলো না। কি এমন সারপ্রাইজ আসতে পারে সেটা নিয়েই ভাবছি। ইফতি ঠোঁট চেপে হেসে বলল, প্রপোজ করবে নিশ্চয়। তাছাড়া আর কি করবে?
এখন কিভাবে সেটা উপস্থাপন করবে সেটাই ভাবার বিষয়। নিজের সামনে আসবে নাকি অন্য কোনো ভাবে করবে? আমার তো খুব চিন্তা হচ্ছে। মায়া বেশ উৎফুল্লভাবে দুই হাত একসাথে চেপে ধরল। বলল, আমি তো অধীর আগ্রহে বসে আছি সেই দৃশ্য দেখার জন্য। রোজ রাতে যে এত কিছু করলো, প্রপোজ করতে না জানি কি করবে। মায়া থেমে যেতেই একটা জুনিয়র ছেলে এসে দাঁড়ালো, হাতে একটা বড় সর প্যাকেট। সবাই নিজেদের কৌতূহলী দৃষ্টি তার দিকে নিক্ষেপ করলো। ছেলেটি হেসে প্যাকেটটা ঈশার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আপু, এটা আপনার জন্য। ঈশা বেশ বুঝতে পারল কালকের ঘটনার পুনরাবৃত্তি। তাই কিছুটা ঝাঁঝালো সরে বলল, কে দিয়েছে? ছেলেটি আবারও হেসে বলল, ভাইয়া। সবাই নিজেদের দৃষ্টি আরো তীক্ষ্ণ করে ফেলল, কি হতে যাচ্ছে সেটা দেখতে। ঈশা প্যাকেটটা হাতে না নিয়ে বলল, ভাইয়াকে বলবে নিজে এসে এটা দিতে, তবেই আপু নিবে, তার আগে নয়। ছেলেটির মুখের হাসি মিলিয়ে গেল। সে দাঁড়িয়েই থাকলো স্থির হয়ে। ঈশা একটু বিরক্ত হয়ে বলল, কি বলেছি শুনতে পানি? ভাইয়াকে আসতে বল। ভাইয়া ছাড়া অন্য কেউ আসলে আমি কিছুই নেব না। ছেলেটি হতাশ চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো ঈশার দিকে। তারপর ঘুরে যাওয়ার জন্য পা বাড়াতেই ঈশার ফোন বেজে উঠল। সেদিকে তাকাতেই ঈশার চোখ বড় বড় হয়ে গেল। মোবাইলের স্ক্রিনের খুদে বার্তায় লেখা কথাটা মোটামুটি ঠান্ডা স্বরের হুমকি ছিল ঈশার জন্য। প্যাকেটটা ফিরিয়ে দেওয়ার তো সাহস করবে না জান। এটা ফিরিয়ে দিলে কিন্তু এরপর তোমার বাবার হাতে চলে যাবে এই প্যাকেট। সাথে লেখা থাকবে তোমার এই প্রেমিকের ছোট্ট প্রেম বার্তা। ভেবে দেখো, যা হবে সবটার জন্য দায়ী কিন্তু তুমি। আমি নিরুপায়। ঈশা পেছনে থেকে ছেলেটাকে ডাকলো। ছেলেটা মুচকি হেসে সামনে এসে দাঁড়ালো। ঈশা হাত থেকে প্যাকেটটা নিতেই ছেলেটি হাসিয়ে আরো প্রশস্ত করে বলল, ধন্যবাদ আপু। ভাইয়া খুব খুশি হবেন। ঈশার এমন আচরণে সবাই অবাক হলো। কারণ জানার জন্য উদ্গ্রীব হয়ে তাকালো তার দিকে। ঈশা সবার দৃষ্টির অর্থ বুঝতে পেরে মোবাইলের মেসেজটা সবাইকে দেখালো। সব দেখে মায়া বলল, ওই নাম্বারে ফোন কর। তুই নিজেই সামনে আসতে বল। দেখ কি বলে। আমার তো মনে হয় তুই তাকে চিনিস। শুধু সামনে আসছে না বলে বুঝতে পারছিস না। ঈশা একটু ভেবে নাম্বারে কল দিল। প্রথমবার রিং হয়ে কেটে গেল। আবারও ফোন দিল। এভাবে পরপর তিনবার ফোন দেওয়ার পর ওপাশ থেকে রিসিভ হলো। ঈশা হ্যালো শব্দটা উচ্চারণ করতেই সবাই স্তব্ধ হয়ে গেল। কান খাড়া করে ফেলল। ওপাশ থেকে ভারী নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা গেল না। ঈশা বুঝতে পারল ওপাশের মানুষরা কথা বলতে চায় না, কিন্তু শুনতে তো পারবে। তাই ঝাঝালো গলায় বলল, দেখুন, আপনি যেই হন না কেন সামনে আসবেন। এভাবে আড়াল থেকে এসব করে নিজেকে যা প্রমাণ করতে চাইছেন সেটার কিছুই প্রমাণ হচ্ছে না। উল্টা আরো আমি আপনাকে ভীতু কাপুরুষ ভাবতে বাধ্য হচ্ছি। এত কিছু করে নিজেকে এভাবে ছোট প্রমাণ করছেন, বিষয়টা ভাবতেই আমার খারাপ লাগছে। তাই অনুরোধ করছি এসব না করে সামনে আসেন। এরপর যা সারপ্রাইজ দিতে চান সেটা সামনে এসে দেবেন। সেটা না করলে আমি আর কোন কিছুই গ্রহণ করব না। তারপর আপনি যাই করুন না কেন আমার কোন যায় আসে না। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই থামল ঈশা। নিস্তব্ধ পরিবেশে ওপাশ থেকে শোনা গেল শুধু ভারী নিঃশ্বাসের শব্দ। অতঃপর ভারী গম্ভীর কণ্ঠ, তাই হবে। তোমার অপেক্ষার প্রহর আজ রাত 12টার আগেই শেষ হবে। ফোনটা কেটে গেল। ঈশা কানেই ধরে আছে। কণ্ঠটা পরিচিত মনে হলো তার, কিন্তু কোনোভাবেই খুঁজে পেল না কে এই পরিচিত ব্যক্তি। মাথা ভর্তি এলোমেলো চিন্তা নিয়ে অস্থিরভাবে পায়চারি করছে ঈশা। গত আধা ঘন্টা যাবত এই অবস্থায় চলছে। প্রচন্ড চিন্তা নিয়ে রাতে খাবারটা ঠিকমতো খেতে পারল না। তখন ফোনে কথা বলার পর থেকে ঈশার পুরো দিনটা অস্থিরভাবে কেটেছে।
গলা শুনে এটা তো বুঝে গেছে যে মানুষরা তার খুব পরিচিত, কিন্তু এখনো বুঝে উঠতে পারছে না কি। সমীকরণটা ঠিকভাবে মিলছে না কিছুতেই। প্রথম প্রথম ব্যাপারটাকে ছেলে মানুষই ভেবে বসলেও এখন তার ভেতরে ভয় তৈরি হচ্ছে। কোনোভাবেই এখন আর এটা নিছক্ষণ আবেগে বশে করে বসা পাগলামি নয়। বিষয়টা বেশ গভীর। সকালের ওই সারপ্রাইজটা ঈশাকে পুরো নাড়িয়ে দিয়েছে। প্যাকেট ভর্তি আইসক্রিম, তাও তার পছন্দের ফ্লেভারের। ঈশার পছন্দের ফ্লেভারের আইসক্রিম সম্পর্কে খুব কাছের মানুষ ছাড়া কেউ জানে না। কাল থেকে যা কিছু হয়েছে সেসব তেমনভাবে খেয়াল করেনি সে, কিন্তু আজকে ওই আইসক্রিম ভর্তি প্যাকেট পাবার পর থেকেই বিষয়টা তার মাথায় ঢুকেছে। নিজের ডায়েরিতে এসব উপহার পাওয়ার ইচ্ছাটা লিখে রেখেছিল সে কোন একদিন। তারপর ভুলে গেছে সেই ডায়েরির কথা, কারণ সেসব ছিল আবেগের বয়সে কিছু প্রত্যাশিত মুহূর্ত। যখন লিখেছিল তখন সেসবের মাঝে আবেগ জমে থাকলেও এই বয়সে এসে সেসব পড়লে ভীষণ হাসি পায়। কারণ এখন এই পরিণত বয়সে সেসব অপ্রত্যাশিত মুহূর্ত মাত্র। কিন্তু এসব ঈশা ব্যতীত আর কেউ জানা প্রায় অসম্ভব। কে হতে পারে এই ব্যক্তি যে তার সম্পর্কে এত কিছু জানে? দেয়াল ঘড়ির দিকে তাকালো ঈশা। 11টা পার হয়ে গেছে। 12টার আগেই সে ব্যক্তি তার সামনে আসতে চেয়েছিল, কিন্তু এখনো এলো না। তাহলে কি আসবে না? সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। শ্বাসটা কিছুতেই বসছে না। বাইরে হুট করেই ঝমঝমিয়ে শুরু হলো বৃষ্টি। অসময়ের এমন বৃষ্টি দেখে ঈশা কিছুটা অবাক হলো। অপরদিকে আবার মনটাও খারাপ হয়ে গেল। ফেব্রুয়ারি মাসে এই বৃষ্টি মানেই এখন ঠান্ডা বেড়ে যাবে। বাইরে বের হওয়া তো দূরের কথা, কম্বলের নিচে থেকেই বের হতে চাইবে না কেউ। তাহলে তো আর সেই মানুষটাকে দেখা হলো না। ভীষণ হতাশা নিয়ে বিছানায় যাওয়ার প্রস্তুতি নিতেই ফোন বেজে উঠল। ফোনের দিকে তাকাতেই কেঁপে উঠল ভেতরটা। সেই নাম্বার। মনটা কিছুটা খুশি হলো, কারণ ঈশাও সে ব্যক্তিকে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরল। এবার ঈশা কথা বলার আগেই ওপাশ থেকে কানে এলো ভারী গম্ভীর কণ্ঠস্বর। এত বেশি সময় অপেক্ষা করানোর জন্য দুঃখিত, কিন্তু আমি আমার কথা রেখেছি। বেঁধে দেয়া সময়ের আগেই চলে এসেছি। ঈশা স্তব্ধ হয়ে গেল। এই বৃষ্টির মাঝেই চলে এসেছে মানে? অনবরত শ্বাস পড়তে লাগলো তার। কিছু সময় চলল নীরবতা। কানে আসলো শুধু বৃষ্টির ঝমঝম শব্দ। নীরবতা ভেদ করে অপর পাশের মানুষরা আবারও বলে উঠল, একবার বারান্দায় আসবে? ঈশার মস্তিষ্ক সজাগ হয়ে উঠল। এবার কণ্ঠের মালিকের পরিচয়টা বুঝতে পারলেও বিশ্বাস করতে পারল না। ঠিক শুনছে নাকি পুরোটাই স্বপ্ন? এটা কি করে সম্ভব? এক ছুটে বারান্দায় চলে গেল ঈশা। নিচের দিকে তাকালো। রাস্তার অপর পাশে কালো গাড়ি দাঁড়িয়ে আছে। সেটাতেই হেলানি দিয়ে বৃষ্টিতে ভিজছে কাঙ্ক্ষিত মানুষরা। ল্যাম্পপোস্টের আলোয় মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। অন্যরকম এক প্রশান্তির হাসি ঠোঁটে। ফোনটা তখনও কানে। ওপাশ থেকে তপ্ত একটা শ্বাস ছাড়ার আওয়াজ আসলো, সাথে কিছু অপ্রত্যাশিত শব্দ। এই প্রণয়ের শহরে আস্ত একটা রাজপ্রাসাদ বানিয়েছি এত বছর ধরে, যেখানে রানীর আসনটা শূন্য পড়ে আছে। এই রাজকুমারী আমার প্রণয় রাজ্যের রানী হবে। কথা দিচ্ছি, এক বুক ভালোবাসায় জড়িয়ে রাখবো তোমার সাম্রাজ্য। অপ্রত্যাশিত মুহূর্তগুলো কি এভাবেই আসে জীবনে? ডায়েরির পাতার লেখার প্রতিচ্ছবিটা ভেসে উঠল চোখের সামনে। বৃষ্টির নাকি সৃষ্টিকর্তার তরফ থেকে দেয়া নাকি টিভি সিনেমার মতো সুকৌশলে কোন কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করা হয়েছে। মস্তিষ্ক কয়েক সেকেন্ড ভাবতে বাধ্য হলো। ফেব্রুয়ারি মাসে এমন ঝুম বৃষ্টি তেমন দেখা যায় না। সেটাও আবার একই দিনে যখন এই মহামানব নিজে দর্শন দিতে প্রস্তুত হলো। ঠিক এমনটাই লেখা ছিল ওই ডায়েরির পাতায়। ঝুম বৃষ্টিতে ভিজে নিচে দাঁড়িয়ে তার প্রেমিক প্রেম নিবেদন করবে, আর এই বারান্দায় দাঁড়িয়ে মিষ্টি হেসে সেই প্রেম গ্রহণ করবে ঈশা। সবটাই সেরকম হচ্ছে, কিন্তু ঈশার চোখ দুটো এই দৃশ্য দেখে চকচক করে ওঠার বদলে চাপা বেদনার ভারে নুয়ে গেল।
ভেতরটা আর্তনাদ করে উঠল, কিন্তু সেসবে কিছুই মুখে প্রকাশ করল না। ভীষণ শান্ত চোখ জোড়া মিলে পুরো দৃশ্যটা পর্যবেক্ষণ করতে লাগলো। ঈশাকে এভাবে চুপ করে থাকতে দেখে ইভান ভারী দীর্ঘশ্বাসটা হাওয়ায় মিলিয়ে দিল। শীতল কণ্ঠে বলল, ভেতরে যাও। ভীষণ ঠান্ডা বাইরে। ঈশা স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো। এখন পর্যন্ত কোন উত্তর আসেনি তার দিক থেকে। ইভান বুঝতে পারল ঈশা কোন কথা বলবে না, তাই হতাশা ভরা কণ্ঠে বলল, শুয়ে পড়ো, আমি চলে যাচ্ছি। ফোনটা কাটার প্রস্তুতি নিতে ঈশা ভীষণ কষ্ট করে একটা শব্দ উচ্চারণ করল। দাঁড়ান। ইভান থমকে গেল। এই একটা শব্দ বৃষ্টির ঝুমঝুম আওয়াজে সুরের মতো কানে বেজে উঠল। মুচকি হেসে ফোনটা কেটে দিল। ঈশা ঘরে ঢুকে গেল। ধীর গতিতে ডাইনিং এ গিয়ে দাঁড়ালো। আশপাশটা ভালো করে দেখে নিল। সবাই নিজ নিজ ঘরে, হয়তো এতক্ষণই শুয়ে পড়েছে। বেশ ধীর গতিতে ছাতাটা বের করে মোটামুটি নিঃশব্দে বাইরের দরজাটা খুলে আশেপাশে চোখ চালিয়ে সিঁড়ি বেয়ে দ্রুত নেমে গেল। মেইন গেট পেরোতেই দেখা মিলল কাঙ্ক্ষিত মানুষটার। হাত গুজে গাড়িতে হেলানি দিয়ে দাঁড়িয়ে আছে। ঈশাকে দেখা মাত্রই চোখ দুটোতে খেলে গেল অনাবিল প্রশান্তি। ঈশা দ্রুত রাস্তা পার হয়ে সামনে গিয়ে দাঁড়ালো। বাড়ির দিকে একবার চোখ তুলে তাকালো কেউ দেখছে কিনা। কেউ নেই সেটা নিশ্চিন্ত হতেই ইভানের দিকে দৃষ্টি ফেরাল। কালো শার্টটা ভিজে গায়ের সাথে লেপ্টে গেছে। চুলগুলো বেয়ে টুকটুক করে পানি পড়ছে। মানুষরা কি পাগল নাকি? এই শীতের মাঝে এভাবে বৃষ্টিতে ভিজছে। ঠান্ডা লাগছে না? ঈশা তো নিজেই জমে যাচ্ছে। ইভান দুকদম এগিয়ে এসে একদম সামনে দাঁড়ালো। চুলগুলো এক হাতে ঝেড়ে ঈশার দিকে দৃষ্টি নিবদ্ধ করল। ভীষণ চমৎকার হেসে বলল, নিচে এলে কেন? ঠান্ডা লাগবে তো। ঈশা উত্তর দিল না। শান্ত চোখ জোড়ায় নিজের দৃষ্টি স্থির করে তাকিয়ে আছে। সম্মোহনী ওই দৃষ্টি তাকে জব্দ করে ফেলেছে। অদ্ভুত বিশাল অনুভূতি, যা থেকে এত সহজে ছাড়া পাওয়া সম্ভব নয়। বাতাসের বেগ বাড়তেই ইভান কিছুটা কেঁপে উঠল। বৃষ্টির ফোঁটা বাঁকা হয়ে ছাতা ভেদ করে ঈশার জামার নিচের অংশ ভিজে যাচ্ছে। সেটা খেয়াল করে ইভান বলল, বাসায় যাও। ভিজে যাচ্ছ তো। ঈশা ইভানের চুলের দিকে তাকিয়ে ভীষণ আবেগী কণ্ঠে বলল, আপনার তো বৃষ্টি সহ্য হয় না। মাথায় বৃষ্টির পানি পড়লেই জ্বর আসে। তাহলে ভিজছেন কেন? বাসায় যান। ইভান কয়েক সেকেন্ড চোখ থেকে আবারও মিষ্টি হেসে বলল, মনে আছে তোমার? ঈশা শান্ত দৃষ্টিতে তাকালো। শীতল কণ্ঠে বলল, বাসায় যান। বলেই ঘুরে গেল। বাসায় যাওয়ার জন্য পা বাড়াতেই ইভান ভীষণ অভিমানী কণ্ঠে বলল, কেন যাব? ঈশা ঘুরে তাকালো। অনুভূতি শূন্য দৃষ্টি তার। ইভান ঠিকঠাক কিছুই ধরতে পারল না, শুধু অপেক্ষায় থাকলো উত্তরের। ঈশা গম্ভীর কণ্ঠে বলল, আমি বলেছি তাই। ইভান বিস্তর হাসল। এমনটাই হয়তো শুনতে চেয়েছিল সে। চাপা শাসনটা মনে ধরে গেল। বলল, ঠিক আছে। উত্তরটা কানে আসতেই ঈশা দ্রুত পায়ের ভেতরে চলে আসলো। ঈশা পুরোপুরি অদৃশ্য হতেই ইভান ভেজা চুলগুলো উল্টে দিয়ে গাড়িতে বসে চলে গেল। সারা রাত বর্ষণের পরে সকালবেলা স্বচ্ছ আকাশে ঝলমলে রোদ উঠেছে। রোদের ভেজে ঠান্ডাটা অনেকটা কমে গিয়েছে। জানালা খুলে বসে আছে ঈশা। বিশাল জানালার একপাশে মাথা ঠেকিয়ে বাইরে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। দৃষ্টিকোণ একদিকে থাকলেও মনটা অস্থিরতায় ভরপুর। ভীষণ এলোমেলো লাগছে নিজেকে। মাথায় তো অনেক ভাবনা, কিন্তু কিছুই ভাবতে চাইছে না সে। কিন্তু মস্তিষ্ক কি আর ঈশার মন মতো চলবে? সে তো নিজের মতোই ভাবনায় বিভোর। ফোন বেজে উঠতেই বিরক্তিতে ভরে গেল মন। নাম্বারটা দেখে আরো বেশি মেজাজ খারাপ হয়ে গেল। ফোনটা ধরেই তীব্র ধমকে উঠে বলল, তুই আমাকে ফোন করবি না কোনোদিন।
তোর সাথে কোন কথা নেই। এমন ধমক খেয়ে ইফতি ঘাবড়ে গেল। ঘটনার কিছুই ধরতে না পেরে কৌতূহলী কণ্ঠে বলল, এমন ব্যবহার করছিস কেন? আমি আবার কি করেছি? ঈশা পুনরায় ধমকে উঠে বলল, তুই সবকিছু জেনেও আমাকে কিছুই বলিসনি কেন ইফতি? তুই না আমার বেস্ট ফ্রেন্ড? আমি তো তোকে সবকিছুই বলি, অথচ তোর মুখ থেকে আজ অব্দি কোন কথা বেরোয় না। এমন ফ্রেন্ডের আমার কোন দরকার নেই। তোর সাথে আজ থেকে সব সম্পর্ক শেষ। ইফতি হতভম্ব হয়ে গেল। ঈশার কথার আগামাথা কিছু বুঝতে পারল না। ফোনটা কেটে দিল ঈশা। ইফতি কান থেকে ফোনটা নামিয়ে রাখল। নাস্তার প্লেট থেকে রুটির টুকরো মুখে পুড়ে দিয়ে গভীর ভাবনায় ডুবে গেল সে। ইভান ইফতিকে এমন ভাবতে দেখে মাথায় একটা চাটি মেরে বলল, কি ভাবছিস এত? ইফতি হতাশ শ্বাস ছেড়ে বলল, বুঝতেই পারছি না ভাইয়া। ঈশাকে ফোন করেছিলাম, কিসব উল্টা পাল্টা কথা বলে কেটে দিল ফোনটা। আমার মাথায় তো কিছুই ঢুকলো না। ইভান মৃদু হাসল। তার মাথায় সবটা ঢুকেছে। ঈশা ভেবেছে ইফতি সবকিছু জানে, কিন্তু ইফতি তো কিছুই জানে না। এমনকি নিজের ফিরে আসার খবরটা সে বাসাতেই দেয়নি। কাল রাতেই বাসায় এসেছে সে। মুচকি হেসে বলল, আজ ক্লাসে যাবি না? ইফতি মাথা নেড়ে হ্যাঁ বলল। ইভান কিছু একটা ভেবে ফোন নিয়ে উঠে গেল। ঈশার নাম্বারে ফোন করল। ফোন বেজেই যাচ্ছে, কিন্তু ওপাশ থেকে কেউ তুলছে না। ঈশা স্থির দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে আছে। ভাইব্রেট করে রাখা ফোনটা শব্দবিহীনভাবে কেঁপে উঠছে। মনের ভেতরে অস্থিরতা বেড়েই চলেছে তার। অবশেষে নিজের অস্থিরতা দমিয়ে রাখতে না পেরে ফোনটা ধরেই ফেলল। কিন্তু কোন কথা বলল না। ইভান ঈশার নিঃশ্বাসের শব্দ শুনল কিছুক্ষণ। তারপর মৃদু স্বরে বলল, ক্লাসে যাবে না? ঈশা মৃদু স্বরে বলল, না। ইভান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তাহলে তোমার চকলেটগুলো আমি কি নিজেই বাসায় গিয়ে দিয়ে আসবো? তুমি চাইলে আমি করতে পারি। তুমি তো জানি আমি কোন কিছুতেই ভয় পাই না। ঈশা থমকে গেল। ঠান্ডা স্বরের হুমকিতে নড়েচড়ে উঠল সে। ফুলের কথা মাথায় আসতেই কয়েক সেকেন্ড ভেবে বলল, যাচ্ছি। ইভান হেসে ফোন কেটে দিল। ঈশা রেডি হয়ে নিচে নামল। আশপাশে ভালো করে দেখে নিল কেউ নেই। রিকশায় উঠে চলে গেল ভার্সিটিতে। রিকশা থেকে নেমে ভেতরে ঢুকতেই খেয়াল করল সবাই তার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে। প্রথমে বিষয়টা মাথায় না ঢুকলেও পরে বিষয়টা ঠিকই বুঝতে পারল সে। আশেপাশে সবাই একে একে তার হাতে চকলেট ধরিয়ে দিল। হাত ভর্তি চকলেট সামলাতে না পেরে নিচে ফেলেই দিল সে। তৎক্ষণাৎ মায়া আর বাকি বন্ধুরা এসে সেগুলো কুড়িয়ে নিয়ে মুখোমুখি দাঁড়ালো। স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে মায়া আক্ষেপের সুরে বলল, তোর উপরে হিংসা হচ্ছে রে। এভাবেও কেউ ভালোবাসতে পারে? কি অদ্ভুত মানুষ ভাইয়া। মায়ার কথা শুনেই সবটা বুঝে গেল সে যে তারাও এই মানুষটার দর্শন পেয়েছে। অন্য সময় হলে হয়তো তার আচরণের পরিবর্তন হতো। ভীষণ উত্তেজিত হয়ে পড়ত। কিন্তু আজ সেরকম কিছুই করল না। ভীষণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকলো। কিছু দূরেই দাঁড়িয়ে আছে ইফতি। তার দিকে চোখে পড়তে ঈশা ভ্রু কুঁচকে ফেলল। ইফতির চাহনির ধরন বলে দিচ্ছে সে ভীষণ হতাশার সাথে ঈশার উপরে তার খুব অভিমান জমে গেছে। ঈশা ইফতির সামনে গিয়ে দাঁড়ালো। কোন কথা বলার আগে ইফতি অভিমানী কণ্ঠে বলল, তুই আমার সাথে কোন কথা বলবি না। তোর মতো বন্ধুর আমার কোন দরকার নাই। ঈশা অবাক হয়ে তাকালো। ইফতি অন্যদিকে দৃষ্টি ফিরে বলল, আমার নাকের নিচে দিয়ে এত কিছু হয়ে যাচ্ছে অথচ আমার কোন ধারণাই নাই। আমাকে বললে কি হতো? আমি তোর কোন পাকা ধানে মই দিয়েছি যে আমাকে জন্ম জন্মান্তরের শত্রু বানিয়ে দিলি? ঈশা বিরক্ত হয়ে বলল। ভঙ্গিমা ছেড়ে কথা বল ইফতি। কি বলছিস স্পষ্ট করে বল। ইফতি এবার পেছনে ঘুরে তাকালো।
বলল, তোর গায়েবী প্রেমিক যে আমার ভাই, সেটা বললে কি আমি তোকে মেরে ফেলতাম? আমাকে বললে কি হতো? ঈশা ইফতির দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকালো। ইভান কারোর সাথে কথা বলছে বেশ হেসে হেসে। মোটেও অবাক হলো না সে, কারণ ইভানের কথা শুনেই ধারণা করে ফেলেছিল যে সে ভার্সিটিতে আসবে। সেদিকে তাকিয়েই আনমনে বলল, আমি তো নিজেই জানতাম না। তোকে কিভাবে বলবো? ইফতি সন্দিহান দৃষ্টিতে তাকালো। ঈশা করুণ চোখে তাকাতেই সে বলে উঠল, সত্যি তুই জানিস না? ঈশা মাথা নাড়ল, বলল, কাল রাতেই জানতে পেরেছি। ইফতির মুখভঙ্গি পরিবর্তন হয়ে গেল। ঠোঁট চেপে হেসে ভীষণ অদ্ভুত ভঙ্গিতে বলল, ওহ, বুঝলাম। আচ্ছা, যাই হোক, আমি আজ সকালেই জেনেছি। ভার্সিটি আসার সময় ভাইয়া বলেছে। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না, কিন্তু খুব ভালো লেগেছে জানিস। ইফতির খুশি দেখে ঈশা হতাশ শ্বাস ছাড়ল। অসহায় চোখে তাকালো ইভানের দিকে। ইভান এগিয়ে এসে মিষ্টি হেসে নিজের হাতে ধরে থাকা চকলেটের বক্সটা ঈশার হাতে ধরিয়ে দিল। ঈশা প্রথমে নেবে না ভেবে আশপাশে তাকালো। সবাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কিছুটা অপ্রস্তুত হলে নিয়ে নিল, কারণ ইভানকে অপমান করতে চায় না সে। ইভান চমৎকার হেসে বলল, ক্লাসে যাও, দেরি হয়ে যাচ্ছে। ঈশা কোন উত্তর না দিয়ে চোখ নামিয়ে চলে গেল ক্লাসে। ইভান সেদিকে তাকিয়ে থাকলো মুগ্ধ চোখে। ইভানের সাথে দেখা হওয়ার 24 ঘন্টা পেরিয়ে গেছে। আজ ছুটির দিন বলেই ঈশা ঘরে বসে আছে। দুপুরের খাবার সময় এখনো হয়নি। গোসলে যাবে কিনা এই নিয়ে মস্তিষ্কে চলছে বিশাল দ্বন্দ্ব। রুমা ঘরে এসে ঢুকল। ঈশাকে ফোনের দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, বাবা তোমাকে ডাকছে। ঈশা সচকিত দৃষ্টিতে তাকালো। কিছু একটা ভেবে বলল, কেন ডাকছে ভাবি? রুমা মুচকি হাসল, বলল, তেমন কিছু না, তোমার সাথে একটু কথা বলবে। ঈশা একটা শ্বাস ছেড়ে বলল, আসছি। রুমা ঘর থেকে বের হতে যেই থেমে গেল। ঘুরে কৌতূহলী কণ্ঠে বলল, সেদিন রাতের ফুলগুলো। কথা শেষ করতে দিল না, তার আগেই ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল ঈশা, ওগুলো আমিই করেছিলাম। রুমা কয়েক সেকেন্ড ঠাকিয়ে থাকলো, তারপর শব্দ করে হেসে উঠল, বলল, কতটা ডিপ্রেসড হলে একটা মানুষ নিজের ঘরে এমন করে ফুল ছড়িয়ে রাখতে পারে? ঈশা অসহায়ের মতো তাকালো। রুমা হাসতে হাসতে বেরিয়ে গেল। ঈশা তার পেছনেই বেরিয়ে গেল। বাড়ির সবাই বসে আছে ডাইনিংয়ে। ঈশা সেখানে দাঁড়াতেই বাবা মুচকি হেসে বললেন, আমার কাছে বসো। ঈশা বাবার পাশে পড়ল। মেয়ের মাথায় হাত রেখে তিনি বললেন, তোমাকে যে ছেলেটার কথা বলেছিলাম, মনে আছে? ঈশা নিজের ওড়নার মাথাটা শক্ত করে চেপে ধরল। মাথা নাড়িয়ে বুঝিয়ে দিল মনে আছে। তার বাবা মুচকি হেসে বললেন, তোমার ছোট মামা প্রস্তাবটা এনেছিলেন। ওদের খুব আগ্রহ। আমি তখন তেমন গুরুত্ব দেইনি, কিন্তু এখন ওরা খুব ধরেছে। আমি ব্যক্তিগতভাবে কিছু খোঁজ খবর নিয়েছি। ছেলে কিন্তু খুব ভালো। বলতে পারো আমাদের সবার খুব পছন্দ হয়েছে। কিন্তু আমি চাই তুমি একবার ছেলের সাথে কথা বলে দেখো। তোমার পছন্দ হলেই না হয় আমরা কথা এগিয়ে নিয়ে যাব। আমাদের পছন্দ হলেই তো আমরা জোর করে তোমার উপরে চাপিয়ে দিতে পারি না। তাই ছেলের বাড়ি থেকেই বলেছে আজ বিকেলে একটা রেস্টুরেন্টে ছেলে তোমার সাথে দেখা করতে চায়। তোমার কোন আপত্তি নেই তো মা? থাকলে নির্দ্বিধায় বলতে পারো। আমি না করে দেব। ঈশা সাদা মেঝেতে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু সময় নিয়েই ভাবল। কাঁপা কাঁপা গলায় বলল, তুমি যা ভালো মনে করো। ঈশার বাবা হেসে উঠলেন। স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, তাহলে আমি জানিয়ে দেই তুমি যাচ্ছ?
ঈশা হ্যাঁ সূচক মাথা নেড়ে উঠে গেল। ঈশার বাবার সাথে সাথে তার ছোট মামার নাম্বারে ফোন করে জানিয়ে দিলেন ঈশা বিকেলে রেস্টুরেন্টে যাবে। আবারও এক অপ্রত্যাশিত মুহূর্তের সাক্ষী হয়ে গেল প্রকৃতি। সময়টা যেন থমকে দাঁড়িয়েই গেল। বাড়ির পাশের একটা পরিচিত রেস্টুরেন্টের রুফটপে বসে আছে ঈশা। শেষ বিকেলে রোদটা পড়ে গেছে। শিরশিরে ঠান্ডা হাওয়ায় শরীর কেঁপে উঠছে। খোলা চুলগুলো বাতাসে এলোমেলো ভাবে উড়ছে। টকটকে লাল রঙের একটা জামদানি শাড়ি পরেছে। পাতলা একটা চাদর জড়িয়ে শীত নিবারণের বৃথা চেষ্টা। চোখে কাজল আর ঠোঁটে গায়ে লিপস্টিক। গরম কফির কাপ থেকে ধোয়া উঠছে। সময়টা ঠিক হিসেব না করলেও আন্দাজ করে প্রায় 15 মিনিটের মতো মনে হচ্ছে। এতটা সময় ধরে চুপচাপ বসে আছে দুজন মানুষ। কেউ কোন কথা বলছে না। ঈশা অস্বস্তি নিয়ে চোখ তুলে তাকালো। সামনের মানুষরা পাশের চেয়ারের উপরে হাত প্রশস্ত করে দিয়ে ঘাড় বেঁকিয়ে দূর আকাশের দিকে তাকিয়ে আছে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে রেখেছে। ঈশা দৃষ্টি ফিরিয়ে ধোয়া ওঠা কফির কাপের দিকে তাকালো। সেদিকে তাকিয়েই অদ্ভুতভাবে হেসে উঠে বলল, তাহলে আপনিই আমার বাবার সেই পছন্দ করা পাত্র, যার সাথে বিয়ে দিতে না পারলে বাবা টেনশনে স্ট্রোক করতেও পারেন। তার মেয়ে ছেলেকে পছন্দ করবে কিনা সেই চিন্তায় তিনি দুপুরে ঠিকমতো খেতেও পারেননি। আমি ভুল না হলে এই মুহূর্তে তার প্রেশার বেড়েও গেছে। সামনের মানুষরা ঘাড় ফিরিয়ে তাকালো। ঈশার কথা বলার ধরনে অপমানের আভাস। কিঞ্চিত গায়ে লাগলেও সেটা ঝেড়ে ভীষণ গম্ভীর গলায় বলল, তুমি নিশ্চয় আমার জন্য এত সেজে আসনি। তোমার বাবার পছন্দের ছেলের সাথে দেখা করতে এসেছিলে, রাইট? তাকে ইমপ্রেস করতেই এত আয়োজন। শেষের কথাটা দাঁতে দাঁত চেপে বলল। ঈশা চোখ তুলে তাকালো। বিরক্তির কারণটা ধরতে পেরেই ভেতরে অদ্ভুত রকমের পৈশাচিক আনন্দ পেল। ভীষণ দাম্ভিকতা বজায় রেখে হেসে উঠল। এবারের অপমানটা গায়ে ভালোভাবেই মেখে নিল ইভান। সরু চোখে তাকিয়ে থাকলো কয়েক সেকেন্ড। তারপর সোজা হয়ে বসল। কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলল, বিয়ে করার এত তাড়া? না দেখিয়ে মনে ধরে গেল সে বাবার পছন্দ করা ছেলেকে। ভালো করে দেখে নিয়ে তাচ্ছিল্য হেসে বলল, কোন কমতি এখনই দেখছি। ঈশা নিচের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, বাবাকে আমি খুব ভালোবাসি, তাই বাবার পছন্দকে গুরুত্ব দিতে চাইছি। তাই ভাবলাম একটু সেজে গুজে গেলে যদি ছেলে তাড়াতাড়ি বিয়ে করতে রাজি হয়ে যায়। ইভান ঠোঁট বাঁকিয়ে হাসল। তাচ্ছিল্যের সুরে বলল, তোমার বাবা জানে তার পছন্দের ছেলেকে তার মেয়ে বিয়ে করতে একসময় জীবন ছেড়ে দিচ্ছিল? ঈশার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। অপমানটা গায়ে মেখে নিয়ে এভাবে হার মেনে চুপ করে থাকা যাবে না। সেটা ভেবেই তাচ্ছিল্য হেসে বলল, জানে না, জানাতে চাই না। আচ্ছা, সেই সময় আবেগ বলে ফিরিয়ে দেয়া মেয়েটাকে আজ বিয়ে করতে মরে যাচ্ছেন যে? এত বছর পর মনে হলো মেয়েটা অনেক সুন্দরী হয়ে গেছে। আর এখন তাকে ছাড়া আর চলছে না কিছুতেই। মেয়েটা হুট করেই আপনার প্রণয় রাজ্যের রানী হয়ে উঠেছে। ব্যাপারটা ভীষণ মজার। ইভান বিশেষ ভঙ্গিতে ভ্রু উঁচিয়ে বলল, ফিরিয়ে দিয়েছিলাম? ঈশা শান্ত চোখে তাকালো। বলল, ওটাকে গ্রহণ করা বলে না। ইভান হেসে উঠল। ঠোঁটে হাসি রেখেই বলল, 6 বছর আগে তোমার বয়স কত ছিল? 16 বছর, তাই না? বয়সের কথা বলতেই ঈশার অপমানবোধ বেড়ে গেল। গম্ভীর হয়ে কঠিনভাবে বলল, বয়স যতই হোক, আমার অনুভূতি মিথ্যা ছিল না। আপনি সেটাকে অপমান করেছেন। ইভান মাথাটা একটু এগিয়ে নিয়ে আসলো। অত্যন্ত ঠান্ডা স্বরে বলল, 16 বছর বয়সের অনুভূতি নিয়ে এত সিরিয়াস তুমি? 6 বছর ধরে মনের মাঝে আকাশসম অভিমান জমিয়ে রেখেছ, এখন বলছো অপমান করেছি? এত ইগো তোমার? এটা ইগো নয়। 6 বছর ধরে আমি আমার মনের মাঝে কষ্টটা পুষে রেখেছি। এই অপেক্ষার প্রহর কতটা ভয়াবহ সেটা জানেন আপনি?
কোন ধারণা আছে? চেঁচিয়ে কথাটা বলেই থেমে গেল ঈশা। কয়েক সেকেন্ডেই নিজের কণ্ঠস্বর স্বাভাবিক করে নিয়ে বলল, ওই বয়সে আমি একটা মেয়ে হয়ে নির্লজ্জের মতো নিজের অনুভূতি আপনার সামনে ব্যক্ত করেছিলাম। ভালোবাসি বলেছিলাম। কিন্তু আপনি কি করেছিলেন? খুব সহজভাবে বলেছিলেন এটা আবেগের বয়স। এখন এসব আবেগ মাথায় আসা খুব স্বাভাবিক। আগে বড় হও, তারপর এসব নিয়ে ভাববে। এটাকে ভালোবাসা বলে না। যখন ভালোবাসাকে ঠিকভাবে বুঝতে পারবে তখন ভালোবাসবে। এটা ওই সময় আমার জন্য অপমান ছিল। খুব অপমান। এমন অপমান আমি যদি আপনাকে করতাম তাহলে কি করতেন? ইভান হাসল। বলল, এখন কি করছো? আমার তো আবেগের বয়স নয়। আমি যথেষ্ট ম্যাচিউর। এই বয়সে এসে নিশ্চয় ভালোবাসার সংজ্ঞা আমাকে শিখতে হবে না। ঈশা ভীষণ কঠিন গলায় বলল, এটা আপনার প্রাপ্য। ইভান শব্দ করে হেসে উঠল। হাসি থামিয়ে বলল, 6 বছর আগের কথা মনে রেখে নিজেকে এতটা কঠিন করে ফেলেছ? এই 6 বছরের অপেক্ষাটা তোমাকে এতটা কষ্ট দিয়েছে? তাহলে আমার কথা কি বলবে? আমি ঠিক করে বয়সটাও বলতে পারবো না। আবেগটাই শুরু হয়েছে তোমাকে ঘিরে। তোমাকে দেখে মনে হয়নি যে আমার অনুভূতিগুলো তোমার জন্য। বরং অনুভূতি তৈরি হয়েছে তোমাকে ঘিরে। আমার জীবনে আগে তুমি এসেছো, তারপর অনুভূতি। ঈশা গভীর দৃষ্টিতে তাকালো। ইভানের কথা বুঝতে আজ তার কষ্ট হচ্ছে। হওয়াটাই স্বাভাবিক। ইভানের সাথে এত বেশি কথা আগে কখনো তার হয়নি। ইফতির সাথে একই ক্লাসে পড়ার সুবাদে তাদের বাড়িতে যাতায়াত ছিল ঈশার। ধীরে ধীরে দুজন খুব ভালো বন্ধু হয়ে ওঠে। কিন্তু এর মাঝেই কিশোরী বয়সের আবেগে বাধা পড়ে। ইভানের প্রতি তৈরি হয় গভীর আবেগ। 16 বছর বয়সের কিশোরী নিজের আবেগের তাড়নায় ছটফট করে ওঠে। রক্ষণশীল পরিবারের মেয়ে হিসেবে কঠোর শাসনে বেড়ে ওঠে। কিন্তু সেই সময় আবেগের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে পরিবারের ভয়ের তোয়াক্কা না করেই নিজে থেকেই ইভানকে মনের কথা জানায়। কিন্তু ইভান তখন সবটা শুনে সেটাকে নিছক আবেগ বলে আখ্যা দেয়। সেটাকে তার অনুভূতির অপমান আর ফিরিয়ে দেয়া ধরে নিয়ে ঈশা মুখ ফিরিয়ে নেয়। তারপর থেকে শুরু হয় অনাকাঙ্ক্ষিত অপেক্ষা। সেই অপেক্ষা থেকেই তৈরি হয় অভিমান। কারণ ইভান তাকে ফেলে চলে যায় নিজের পড়াশোনা শেষ করতে। মেডিকেল স্টুডেন্ট হিসেবে বাসায় আসা যাওয়াটা খুব কম ছিল তার। পড়ার চাপটা সামলে উঠতেই অন্যদিকে মন দিতে পারেনি সে। ঈশা ধরেই নিয়েছিল ইভান হয়তো অন্য কাউকে পছন্দ করে ফেলেছে এতদিনে। কিন্তু সেরকম কিছুই হয়নি। এত বছর পর ইভান ফিরে এসেছে তার জীবনে। কিন্তু কিছু অপ্রত্যাশিত মুহূর্ত নিয়ে, যা ঈশা স্বপ্নেও ভাবেনি। ইভান একটা হতাশ শ্বাস ছেড়ে বলে উঠল, ছোট্ট ঈশা আমাকে এমনভাবে দুর্বল করে দেয় যে আমি তার কাছ থেকে নিজেকে দূরে রাখতে বাধ্য হয়েছি। ওই বয়সে অনুভূতির তীব্রতা এতটাই প্রখর ছিল যে আমি ছটফট করতাম একবার দেখার জন্য। তুমি যখন বাসায় আসতে আমি বাসায় থাকতাম না। তোমার যাওয়া আসার পথে আড়ালে দাঁড়িয়ে দেখতাম। একবার বৃষ্টিতে ভিজে আমার অনেক জ্বর হয়েছিল। আমি সেই অবস্থাতেও দেখেছিলাম তোমার চোখে পানি। ভীষণ স্বস্তি পেয়েছিলাম। আর তখনই বুঝে গেছিলাম যে আমার অনুভূতি একতরফা নয়। কিন্তু ওই বয়সে এভাবে তোমার অনুভূতিকে প্রশ্রয় দিয়ে তোমাকে বিপদে ফেলতে চাইনি। তোমার বাবা বা ভাইয়া যদি কোনোভাবে জানতে পারে তাহলে তোমার অনেক কষ্ট হবে। মানসিকভাবে তুমি অনেক কষ্ট পাবে। সেটা ভেবেই নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। কিন্তু আমি কখনো ভাবিনি যে তুমি নিজে থেকেই আমাকে তোমার মনের কথা জানাবে। নিজের মাঝে তোমার জন্য এক বুক ভালোবাসা নিয়ে তোমাকে ফিরিয়ে দিতে কতটা কষ্ট হয়েছে সেটা একমাত্র আমিই জানি। তবুও বাধ্য হয়েছি। এরপরেই শুরু হয় তোমাকে পাওয়ার সংগ্রাম। তোমার ছোট মামা বাবার বন্ধু। বাবাকে আমি মোটামুটি বাধ্য করেছি তার সাথে কথা বলতে। কিন্তু তখন জানতে পারি তোমার বাবা এই বয়সে মেয়ের বিয়ের কথা ভাবছেন না। আর ভবিষ্যতে তিনি মেয়ের জন্য ডক্টর জামাই চান। তাই শুরু হয় নিজেকে একজন সফল ডক্টর বানানোর যুদ্ধ।
তোমাকে পাওয়ার জন্য নিজেকে তোমার বাবার পছন্দের পাত্র হিসেবে তৈরি করে নিতে অনেক কষ্ট করতে হয়েছে আমাকে। সেসব নিয়ে আফসোস নেই আমার। তাই তো আজ তোমার বাবার পছন্দের পাত্র হিসেবে তোমার সামনে বসে আছি। তোমার কাছে বিষয়টা খুব স্বাভাবিক মনে হলেও আমার জীবনের কঠোর পরিশ্রম, ত্যাগ আর কষ্টের সমন্বয়ে আমি এটা হাসিল করেছি। সেটা হয়তো তুমি এই জীবনে কখনোই ধারণা করতে পারবে না। ইভান থেমে গেল। এতক্ষণ গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল ঈশা। এত কিছু হয়ে গেছে অথচ সে কিছুই জানতে পারল না। ইভানের জন্য এত বছর নিজের মনে অযথাই অভিমান পুষে রেখেছিল। ইভান তার থেকেও বেশি কষ্ট পেয়েছে। ঈশা স্তব্ধ হয়ে তাকিয়ে আছে তার দিকে। ইভানের দৃষ্টি ঠান্ডা হয়ে যাওয়া কফির কাপে স্থির। সেটাতে আঙ্গুল দিয়ে ছুঁয়ে দিয়ে সেদিকে তাকিয়ে মৃদু হেসে বলল, যাক বাবার বাধ্য মেয়ের মতো তুমিও তার পছন্দের ছেলেকে বিয়ে করতে সেজে এসেছো। খুব ভালো লাগলো বিষয়টা। ইমপ্রেসিভ বলেই শব্দ করে হেসে উঠল। ঈশা কয়েক মুহূর্ত চুপ থেকে এবার মুখ খুলল। কিছু একটা বলার চেষ্টা করতেই ইভান বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তুমি কোন কথা বলবে না? আমি এখানে তোমার কথা শুনতে আসিনি। আমার কথা বলতে এসেছিলাম। আমার কথা শেষ। তার মানে সব কথা শেষ আপাতত? ঈশা হতভম্ব হয়ে গেল। তার বুঝতে বাকি থাকলো না যে এভাবে সেজে বাবার পছন্দের পাত্রের সাথে দেখা করতে আসাটা ইভানের পছন্দ হয়নি। রাগ করেছে সে। কারণ সে তো জানতো না যে সেই পাত্র ইভান নিজেই। ইভানের উপরে অভিমান করেই সে এত সেজে এসেছিল। কিন্তু বাবার পছন্দের ছেলেকে বিয়ে করার উদ্দেশ্যে নয়। না বলে দিত ঠিকই, কিন্তু ইভানকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যেই এমনটা করতে চেয়েছিল, যাতে ইভান জানতে পেরে কষ্ট পায়। প্রতিশোধের নেশায় পাগল হয়ে উঠেছিল ঈশা। কিন্তু এখানে এসে ইভানকে দেখে সে বিস্ময়ের চরম সীমায় পৌঁছে যায়। ধারণাতেও আসেনি যে ইভান তার জন্য অপেক্ষা করছে। সব কেমন এলোমেলো হয়ে যায়। ইভান যেহেতু সবটা জানতো তাই তার মাঝে ঈশাকে নিয়ে কোন প্রতিক্রিয়ার সৃষ্টি না হলেও এভাবে সেজে আসতে দেখেই মেজাজ খারাপ হয়ে তার। নিজের রাগটা সংবরণ করে ঈশার সামনে বসে পড়ে ইভান বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, সন্ধ্যা হয়ে গেছে। একটু পরেই বেশ ঠান্ডা পড়বে। যত সেজেছ, ঠান্ডায় আবার জমে না যাও। শেষের কথাটা বেশ তাচ্ছিল্যের সাথে বলল ইভান। ঈশার খারাপ লাগলেও এখন কিছু বলতে পারবে না, তাই হতাশ শ্বাস ছাড়ল। ইভান একটা শ্বাস ছেড়ে বলল, বাসায় চলো। একাই যেতে পারবে নাকি রেখে আসতে হবে? ঈশা অসহায় দৃষ্টিতে তাকালো। ইভান উঠে দাঁড়ালো। সাথে ঈশাও। ফেলে রাখা ঠান্ডা কফি বিলটা দিয়ে দুজন নেমে এলো নিচে। ইভান গাড়ির দরজা খুলে গম্ভীর আওয়াজে ঈশাকে বলল, ওঠো। ঈশা দেরি করল না, কারণ এই একটা কথার জন্যই অপেক্ষা করছিল সে। ইভান গাড়িতে উঠে স্টার্ট দিল। অল্প কিছুক্ষণের মধ্যেই তারা ঈশার বাড়ির সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে নামতে যাবে সেই সময় ইভান শান্ত কণ্ঠে ডাকল, ঈশা। ঈশা চট করে ঘুরে তাকালো। কৌতূহলী দৃষ্টি তার। ইভান বেশ শান্তভাবে বলল, যার জন্য এত সেজে গুজে গিয়েছিলে তাকে পছন্দ হয়েছে? বাবাকে গিয়ে কি বলবে? ঈশা বুঝতে পারল ইভান রাগ করে আছে এখনো। তাই কোন উত্তর দেওয়ার সাহস করে উঠতে পারল না। কি বলবে আর কি হবে সেটা ভেবেই চুপ করে গেল। দৃষ্টি নত করে ফেলল। ইভান আর চোখে একবার ঈশার দিকে তাকিয়ে দৃষ্টি ফিরে নিল। সামনে তাকিয়ে বলল, সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার একটা কাজ করবে। তোমার বাবাকে গিয়ে আমার হয়ে বলবে পাত্রের তোমাকে পছন্দ হয়নি। ইভানের কথাটা সূচের মতো বিঁধল ঈশার বুকে। ভীষণভাবে আহত হলো সে। অসহায়ের মতো তাকালো। ইভান সেই দৃষ্টি উপেক্ষা করে সামনে তাকিয়ে বলল, নামো। আমার কাজ আছে। মন খারাপের রাতগুলো দীর্ঘ হয়।
এত বছরে এই অভিজ্ঞতাটা পুরোপুরিভাবে অর্জন করে ফেলেও যেন আজ মনে হচ্ছে নতুন করে অনুভূতিগুলো সজাগ হচ্ছে। এই নিস্তব্ধ রাতটা আরো ভয়াবহ রকমের নিস্তব্ধ হয়ে উঠছে। বুকের ভেতরের ক্ষতটা দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসছে কিছুক্ষণ পর পর। ভীষণ এলোমেলো লাগছে নিজেকে। সেই কিশোরী বয়সের অবুঝ হৃদয় ভেঙে গুড়িয়ে যাওয়ার পর যেমন ক্ষত হয়েছিল ঠিক তেমনই ক্ষত সৃষ্টি হয়েছে আজও। নিজেকে পৃথিবীর সবথেকে অসহায় মানুষ হিসেবে আখ্যা দিতে ইচ্ছা হচ্ছে ঈশার। জানালার সাথে আটকে রাখা ছোট্ট টেডিটা বাতাসে দুলছে। এটা আজ ইভান তাকে দিয়েছিল। গাড়ি থেকে নামার মুহূর্তে ইভান এটা হাতে ধরিয়ে দেয়। ছোট্ট টেডিটা হাতের মুঠোয় আর বুক ভর্তি হাহাকার নিয়ে ফিরে আসে ঈশা। ঠান্ডা হাওয়া তার শরীরে কোন অনুভূতি তৈরি করতে পারছে না। অবহেলায় খুলে রাখা চুলগুলো হাওয়ায় এলোমেলো হয়ে যাচ্ছে। সেদিকে কোন খেয়াল নেই তার। চোখ বেয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। কান্নার দাপটে মাঝে মাঝে কেঁপে উঠছে পুরো শরীর। মাথায় ঘুরঘুর করছে একটাই প্রশ্ন, এই গভীর রাতে কি সেই মানুষরা এভাবে তার কথা ভাবছে? নাকি বরাবরের মতো আজও তার এসব কষ্টতে ওই মানুষটার কিছুই যায় আসে না? গভীর রাতে রাস্তায় তেমন লোকজনের আনাগোনা চোখে পড়ছে না। মন খারাপটা আরো বেশি করে হানা দিতেই চোখে পানির বেগ বেড়ে গেল। ডুকরে কেঁদে উঠল। হঠাৎ করেই মানুষটার অনুপস্থিতি মৃত্যু সমতুল্য হয়ে উঠল। দম বন্ধ হয়ে আসার উপক্রম হতেই জানালার কাছ থেকে ছুটে আসলো বিছানায়। ফোনটা তুলে নিয়ে নাম্বার বের করে সেদিকে তাকিয়ে থাকলো অনেকক্ষণ। চোখ বেয়ে অঝরে পানি পড়ছে আর মস্তিষ্কের সাথে চলছে ভয়াবহ যুদ্ধ, ফোন দেবে কিনা। অবশেষে সেই দোটানা থেকে নিজেকে বের করে ডায়াল করেই ফেলল। ইভান তখন ফাঁকা রাস্তায় তুমুল গতিতে গাড়ি চালাতেই মগ্ন। পকেটে ফোনটায় কম্পন অনুভূত হতেই কানের ব্লুটুথটা কানেক্ট করে ফেলল। বেশ সহজ স্বাভাবিক ভাবেই বলল, হ্যালো। ইভানের গুরু গম্ভীর আওয়াজ ঈশার হৃৎপিণ্ডের গতি বাড়িয়ে দিল। চোখের পানি মুছে ফেললেও মুখের কথাটা গলায় আটকে গেল। অপর পাশ থেকে কোন আওয়াজ না আসায় অস্থিরভাবে কয়েকবার হ্যালো বলল ইভান। ঈশা কি করবে বুঝতে না পেরে 20 সেকেন্ডের মাথায় ফোনটা কেটে দিল। স্বস্তির নিঃশ্বাস ফেলল। কলটা কেটে যেতেই ইভান বেশ বিরক্ত হলো। গাড়ি চালানোর কারণে ফোনটা বের করে নাম্বার দেখার সুযোগ পায়নি। মন ভালো না থাকায় সেদিকে তেমন গুরুত্ব দিল না। ঈশার ভয়টা কেটে যেতেই আবারও মন খারাপটা হানা দিল। এবার নিজের মস্তিষ্ক স্থির করে ফেলল। সবটা গুছিয়ে নিয়েই ঠান্ডা মাথায় কল দিল। ইভান ওপাশ থেকে কল ধরে বিরক্তিকর কণ্ঠে 2-3 বার হ্যালো বলতেই ঈশা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আসো, সালামু আলাইকুম। কণ্ঠটা কানে আসতেই ইভান চমকে গেল। স্টিয়ারিং এ থাকা হাতটা সামান্য বেঁকিয়ে ঘড়িটা দেখে নিল। 2টা বেজে 30 মিনিট। এই সময় ঈশার ফোন। গাড়িটা রাস্তার পাশে সাইড করে ফেলল। পকেট থেকে ফোনটা বের করে নাম্বারটা দেখে শিওর হয়ে নিল। কয়েক সেকেন্ডের ব্যবধানে ঈশার মনে হলো ইভান কথা বলবে না। তাই মন খারাপ হলো তার। হতাশ শ্বাস ছাড়তেই ওপাশ থেকে এলো গুরু গম্ভীর কণ্ঠস্বর, মাঝরাতে নাটক শুরু করছো? সালামের জবাব না দিয়েই ভীষণ অসভ্যের মতো ধমকে উঠল ইভান। মন খারাপটা মেজাজ খারাপে পরিণত হয়ে গেল। ঈশাও প্রচন্ড মেজাজ খারাপ নিয়ে বলল, আমি নাটক করছি না। ইভান বিরক্ত হলো। বলল, এত রাতে এভাবে কল দিয়ে বিরক্ত করাকে নাটক করায় বলে? তোমার মনে না হলে আমার কিছু করার নাই। আমাকে এভাবে বিরক্ত না করে ঘুমাও। ঈশা কঠিন হয়ে উঠল। গম্ভীর আওয়াজে বলল, আপনার নাটক মনে হলেও আমার কিছুই করার নাই। আমি 100 বার কল দেব। আপনি কি করবেন? কয়েক সেকেন্ড চুপ থেকে ইভান বলল, নাম্বার ব্লক করে দেব, তারপর যত ইচ্ছা কল দিতেই থাকো, আমার আপত্তি নেই। বলেই ফোনটা কেটে দিল। রাগটা আচমকাই তরতর করে বেড়ে গেল ইভানের। গাড়ির স্টিয়ারিং এ হাত দিয়ে ভীষণ জোরে আঘাত করল। হাতে ব্যথা পেলেও সেটা এই মুহূর্তে গুরুত্ব পেল না। এমন কথা শুনে ঈশার চোখ বড় বড় হয়ে গেল।
এই মুহূর্তে ইভানকে জব্দ করতে যে কোন উপায় অবলম্বন করতেও ভাববে না। তাই আবারও কল দিল। গাড়ি স্টার্ট দেওয়ার মুহূর্তেই আবার ফোন কেঁপে উঠল। বিরক্তিকর একটা শব্দ করে ফোনটা আবারও ধরল ইভান। আবারও ধমকে উঠে বলল, তুমি কি চাও আমি সত্যি সত্যি তোমার নাম্বারটা ব্লক করে দেই? এভাবে বিরক্ত করতে থাকলে তোমাকে সবকিছু থেকেই ব্লক করে দেব। আমাকে আর কোনোভাবেই খুঁজে পাবে না। আমি কিন্তু সিরিয়াস। কথাটা মাথায় রেখো। দিশেহারা ঈশা কথার উত্তর খুঁজে পেল না। কয়েক সেকেন্ড ভেবে দৃঢ় স্বরে বলল, যদি এমন কিছু করেন তাহলে আমি কিন্তু আমার হাত কাটবো। কথাটা শুনে ইভান চেঁচিয়ে বলে উঠল, হোয়াট? ডোন্ট ট্রাই টু বি সো স্মার্ট। এভাবে চেঁচামেচি করে কোন লাভ নাই। আমি কিন্তু সিরিয়াস। ছুরি হাতে নিয়ে বসে আছি। কথার সত্যতার প্রমাণ চাইলে নাম্বারটা ব্লক করেই দেখেন। ইভান চোখ বন্ধ করে ফেলল। মাঝরাতে আচ্ছা রকম মুসিবতে পড়ে গেল। ঈশাকে হালকাভাবে নেওয়া ঠিক হবে না। এই মেয়ের পাগলামি সম্পর্কে ধারণা আছে ইভানের। জেদের বসে এমন কিছু করে ফেলতেও একবার ভাববে না। কণ্ঠস্বর একদম নামিয়ে নিয়ে বলল, ঈশা এমন পাগলামি করো না। ইভান বেশ জব্দ হয়েছে বুঝতে পেরে ঈশা ঠোঁট চেপে হাসল। কিন্তু ইভানকে বুঝতে না দিয়েই কঠিন কণ্ঠে বলল, আমি নাটক করি, পাগলামি করি। তাতে আপনার কি? আপনি আপনার কাজ করতে থাকেন। আমাকে আমার কাজ করতে দেন। ইভান ভীষণ অসহায়ের মতো বলল, ঠিক আছে, আমি এমন কিছুই করব না। তুমিও এমন পাগলামি করবে না। কেমন? আমি কেন আপনাকে বিশ্বাস করব? আর এমনিতেও আমার ভীষণ মন খারাপ। তাই যা করতে ভালো লাগবে তাই করব। কি করলে বিশ্বাস করবে বল? আমি তাই করব। তবুও বিশ্বাস করো। আমি সত্যিই এমন কিছুই করব না। প্রমিস। ইভানের এমন অনুনয়ের কণ্ঠ শুনে ঈশা সন্দিহান কণ্ঠে বলল, সত্যি তো? সত্যি? তুমিও করবে না বল? করব না। প্রমিস? প্রমিস। ঈশা আবারও ঠোঁট চেপে হাসল। ফোনের এপাশ থেকে ইভান সেটা ধরতে পারল না। ইভানকে আরো জ্বালাতে ঈশা ভীষণ অসহায় কণ্ঠে বলে উঠল, কিন্তু আমার যে মন খারাপ। তার কি হবে? ইভান কিছু একটা ভেবে বলল, আমাকে 10 মিনিট সময় দাও। ঈশা কোন উত্তর দিল না। মস্তিষ্ক ভাবতে বসে গেল 10 মিনিটে কি এমন করবে যে ঈশার মন ভালো হয়ে যাবে। সেটাই দেখতে চায় সে। তার চুপ করে থাকা দেখে ইভান কিছু একটা আন্দাজ করে অত্যন্ত অসহায়ের মতো বলল, প্লিজ। ঈশা মুচকি হেসে বলল, ঠিক আছে। সাথে সাথেই ফোনটা কেটে গেল। ঈশা মুখে হাত দিয়ে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। উল্লাসে মেতে উঠল সে। ইভানের মতো বুদ্ধিমান ছেলেকে বোকা বানানোর জন্য নিজের উপরেই ভীষণ গর্ব হচ্ছে। হাসি কিছুতেই থামছে না তার। এভাবেই কেটে গেল 10 মিনিট। কিন্তু ইভানের কোন খবর নেই। ঈশা এবার ভাবতে বসে গেল, মাঝরাতে কি তাকে বোকা বানালো, নাকি কোন বিপদে পড়ে গেল। অতিবাহিত হলো আরো 5 মিনিট। 15 মিনিটের মাথায় কল এলো ইভানের নাম্বার থেকে। ঈশা দ্রুত ফোন রিসিভ করেই বলে উঠল, আপনার 10 মিনিট পার হয়ে গেছে অনেক আগেই। আরো এক্সট্রা 5 মিনিট হয়ে গেল। এর জন্য একটা নিচে নামো। তার কথার মাঝে ইভানের গম্ভীর আওয়াজ শুনে থমকে গেল ঈশা। কথাটা ধরতে পেরেই সত্যটা বুঝতেই দৌড়ে গেল বারান্দায়। নিচের দিকে তাকাতেই চোখ কপালে উঠে গেল তার। ঠিক মেইন গেটের সামনে গাড়িতে হেলানি দিয়ে কানে ফোন ধরে দাঁড়িয়ে আছে ইভান। দৃষ্টি ঈশার বারান্দায় স্থির। এবার রাস্তার ওই পাশে গাড়ি দাঁড় করায়নি। ঈশা শুকনো ঢোক গিলে ফেলল। এখন নিজের গালে চড় মারতে ইচ্ছা করছে। নিজের বিপদ নিজেই ডেকে আনলো।
কেউ যদি কোনোভাবে জেগে যায় তাহলে ঠিক কি পরিস্থিতি দাঁড়াবে সেটা ভেবেই পেল না। অস্থির কণ্ঠে বলল, আপনি কেন এসেছেন? প্রতিদিন এভাবে নিচে যাওয়া অসম্ভব ব্যাপার। কেউ দেখে ফেললে কি হবে বুঝতে পারছেন? কত বড় বিপদ আসবে সেটা ধারণা করা সম্ভব না। ঈশা থেমে যেতেই ইভান তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে ভীষণ সহজ স্বাভাবিকভাবে বলল, আমি আসবো। ঈশা থমকাল। অসহায়ের মতো বলল, প্লিজ না। আমি আসছি। একটু দাঁড়ান। ফোন কেটে নিঃশব্দে দরজা খুলে বের হলো। কিন্তু বুকের ভেতরে টিপটিপ আওয়াজটা যেন নিজের কানেই শুনতে পাচ্ছে। এত জোরে হার্টবিট করার কারণে শরীরটাও বেশ দুর্বল লাগছে। মাথাটা ঘুরে গা ঘেমে আসছে। মেইন দরজা খুলে পা বাড়াতেই চোখে পড়ল কাঙ্ক্ষিত মানুষটা। ভীষণ শান্ত দৃষ্টি, গোছালো অনুভূতিতে চোখ জোড়া ভরপুর। ঈশা সেদিকে তাকিয়ে কয়েক কদম এগিয়ে এসে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ালো। অসহায়ের মতো তাকিয়ে বলল, এভাবে রোজ রোজ মাঝরাতে বাইরে আসার ব্যাপারটা বাবা জানতে পারলে আমাকে মেরেই ফেলবে। ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে। ইভানের মাঝে কোন প্রতিক্রিয়া দেখা গেল না। এমনকি দৃষ্টিরও কোন পরিবর্তন হলো না। ঈশা ভীষণ অসহায় বোধ করল। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আপনি চুপ করে আছেন কেন? এবার ইভান মুখ খুলল। দৃষ্টি স্থির রেখেই বলল, ভাবতেছি থাপ্পড়টা কোন গালে মারব। ঈশা ভড়কে গেল। অসহায় দৃষ্টিতে ভয় ধরা দিল। ইভান সেটা বুঝতে পেরেই মনে মনে হাসল। ঈশা ফ্যালফ্যাল করেই তাকিয়ে থাকল। ইভান এগিয়ে এসে ঈশার সামনে দাঁড়ালো। পকেটে হাত গুজে শীতল কণ্ঠে বলল, দূরত্বর আন্দাজটা ভুল ছিল, যার কারণেই এক্সট্রা 5 মিনিট। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য সরি। ঈশার কোমল দৃষ্টিতে তাকালো। ইভান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নিজেকে কিছুটা কঠিন করে নিয়ে বলল, কাঁদছিলে কেন? তীক্ষ্ণ দৃষ্টি ঈশার কোমল দৃষ্টির উপরে ভারী হয়ে গেল। চোখ নামিয়ে বলল, মন খারাপ তাই। কেন মন খারাপ? ঈশা এবার তাকালো। বাচ্চা সুলভ কণ্ঠে বলল, আপনি খারাপ। ভীষণ খারাপ একটা মানুষ। সাথে অনেক অসভ্য। দূরত্ব মিটিয়ে কাছাকাছি এসে দাঁড়ালো। শীতল কণ্ঠে বলল, অসভ্য কেন? অসভ্য উপাধি পাওয়ার মতো এখনো কিছু করিনি তো। এই মুহূর্তে করতে চাইছি না। তাই এখন বাসায় যাও। ঘুমাও। ভালো লাগবে। ঈশার মনটা আবারও খারাপ হয়ে গেল। তীব্র মন খারাপ নিয়ে মুখ ভার করে বলল, আপনি না বললে যাব। এখানে আর থাকতে ইচ্ছা করছে না। অসহ্য লাগছে। কি অসহ্য লাগছে? আপনাকে। আপনি অসহ্য মানুষ। ইভান সেই অমায়িকভাবে হেসে উঠল। ঈশা চোখ তুলে তাকালো। এই হাসতেই আটকে গিয়েছিল তার কিশোরী বয়সের আবেগ। এত বছর পরে সেই হাসি আবার নতুন করে তাকে এলোমেলো করে দিল। এত সুন্দর করে মানুষ হাসতে পারে? হয়তো পারে, না হলে কেন সে বারবার এই মানুষটার হাসি জেলে ফেঁসে যাবে? এই মন খারাপের বিষাক্ত রাতটার সব থেকে বড় উপহারটা পেয়ে গেল সে। সমস্ত মন খারাপ অভিমান হাওয়ায় মিলিয়ে চোখ চকচক করে উঠল খুশিতে। ইভান সবটাই বুঝে নিল। ঈশার মন ভালো করতে পেরে নিজের মাঝে অদ্ভুত এক প্রশান্তি কাজ করছে। ঠোঁটে হাসি রেখেই আবেগী কণ্ঠে বলল, এই মুহূর্তে নিজের অসভ্য উপাধিটার বাস্তব প্রতিফলন ঘটাতে আমি মোটেও ইচ্ছুক না। তাই বলছি ভেতরে যাও। শুয়ে পড়ো। আজ রাতে ভীষণ ভালো ঘুম হবে। প্রমিস। রুফটপ রেস্টুরেন্টের সেই চেনা টেবিলে মুখোমুখি বসে আছে দুজন মানব মানবী। একজন নিজের ভেতরের হাহাকার নিয়ে ভীষণ ব্যস্ত। বাকি কোনো কিছুর দিকেই তার খেয়াল নেই। আর একজন অপর পাশের মানুষটার উপরে ভীষণ বিরক্ত। কিন্তু বিরক্তির চেয়ে অসহায়ত্বটাই বেশি। হতাশ শ্বাস ছাড়ল ইভান।
ইফতিকে কি বলেছ তুমি? ইভানের গুরু গম্ভীর আওয়াজ নীরবতার দেয়াল ফুঁড়ে বেরিয়ে গেল। ঈশা চমকে উঠল কিছুটা। কোমল দৃষ্টিতে ইভানের দিকে তাকালো। কয়েক সেকেন্ডের ব্যবধানে আবারও দৃষ্টি নামিয়ে নিল। ইভান কোন উত্তর না পেয়ে হতাশ হল। গম্ভীর কণ্ঠ নরম করে নিয়ে বলল, ইফতিকে বলেছিলে তুমি সুইসাইড করবে? ঈশা কয়েকবার অস্থির পলক ফেলে মাথা নাড়ল। ইভান ধমকে উঠে বলল, কেন? ঈশার ভেতরটা কেমন অস্থির হয়ে উঠল। প্রচণ্ড মন খারাপ নিয়ে তাকালো। কঠিন গলায় বলল, বলবো না কেন? আমি এখানে এসেছি সেটার কারণ কেন ইফতিকে জানতে হবে। সে কারণ জানার জন্য আমাকে ফোর্স করেছিল। তাই রাগ করে বলেছি সুইসাইড করতে এসেছি। ঈশা থেমে যেতেই ইভান বলল, তুমি এখানে কেন এসেছো? ঈশা ভীষণ অসহায়ের মতো তাকালো। এই প্রশ্নের উত্তরটা তার নিজের কাছেই নেই। সে কিভাবে এই উত্তর দিবে? ভার্সিটির ক্লাসের জন্য বাড়ি থেকে বের হয়েছিল, কিন্তু তার ভীষণ মন খারাপ হয়। আর এই রেস্টুরেন্টে চলে আসে। একা একা বসে ভাবছিল সে। তখনই ইফতি ফোন দিয়ে জানতে চায় ক্লাসে কখন যাবে। ঈশা সহজ স্বাভাবিকভাবে জানিয়ে দেয় ক্লাসে যাবে না। ইফতি কারণ জানতে চাইলে সে এখানে আসার কথা বলে। সেটার কারণ জানতে চাইলে ঈশা ভীষণ রাগ করে আর বলে সুইসাইড করতে এসেছে। ইফতি ভয় পেয়ে যায় আর সাথে সাথে ইভানকে জানায়। ইভান জানতে পেরেই আর দেরি না করেই সে রেস্টুরেন্টে চলে আসে। এই অবস্থায় ইভানকে দেখে ঈশা অবাক হলেও মনে মনে বেশ খুশি হয়। ইভান আবারও বলল, আমার কথার উত্তর দাও ঈশা। ঈশা চোখ তুলে তাকালো। মৃদু স্বরে বলল, জানি না। ইভানের দৃষ্টি অসহায় হয়ে ওঠে। কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বলল, এরকম পাগলামির কোন দরকার ছিল কি? তোমার জন্য আমাকে এই সকালবেলা এখানে আসতে হলো। ঈশার আগে ফুঁসে উঠল। বলল, কেন এসেছেন? আপনাকে আমি আসতে বলেছি? ইভান ভীষণ আদুরে কণ্ঠে বলল, বলনি? ঈশা থেমে গেল। সমস্ত কথা কেমন অগোছালো হয়ে গেল। কি ভীষণ আবেগ কথার মাঝে। সমস্ত অনুভূতি মিশিয়ে দিয়েছে কণ্ঠে। চোখ নামিয়ে নিল। ইভান বুঝতে পেরেই মুচকি হাসল। বলল, সব কথা মুখে যদি শুনতে হয় তাহলে এতদিন কি করলাম আমি? আমার তো পুরো জীবনটাই বৃথা। এই জীবন রেখে কি লাভ? তবে এটা সুইসাইড করার জন্য পারফেক্ট জায়গা নয়। অন্য কোন জায়গা খুঁজতে হবে। ইভানের এমন কৌতুকপূর্ণ কথা শুনে ঈশা আরো রেগে গেল। তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, মজা করছেন আমার সাথে? ইভান সহজ স্বাভাবিকভাবেই বলল, মোটেই না। আমি মজা করার মতো ছেলেই না। চলো। ঈশা সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, কোথায় যাব? ইভান উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, সুইসাইড করার জন্য পারফেক্ট জায়গা খুঁজতে যাব। তারপর নিজের খেয়াল খুশি মতো সুইসাইড করব। মরার জন্য হলেও অ্যাটলিস্ট নিজের মনের কথাটাকে গুরুত্ব দেওয়া উচিত। ঈশা হতভম্ব হয়ে গেল। ইভান এমনভাবে কথাটা বলল যেন একদম সত্যিই সে এমন কিছুই করতে যাচ্ছে। ঈশাকে বসে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, বসে আছো কেন? সুইসাইড করবে না বুঝি? প্ল্যান ক্যান্সেল করেছো? ঈশা রেগে গেল। ইভান কঠিন গলায় বলল, আসো। ঈশা প্রচণ্ড রাগ নিয়ে উঠে দাঁড়ালো। ইভানের পিছু পিছু গেল। গাড়িতে উঠে বসে ইভান স্টার্ট দেওয়ার আগ মুহূর্তে খেয়াল করলো ঈশার পাশে জানালাটা খোলা। সেদিকে দিয়ে ঠান্ডা বাতাস আসছে। সামনে তাকিয়ে বলল, জানালাটা লাগাও, ঠান্ডা লাগবে। ঈশা সেদিকে ঘুরে তাকালো। মৃদু স্বরে বলল, লাগুক। ঈশার এমন যে ইভানের পছন্দ হলো না। ঈশার দিকে ঝুঁকে জানালা বন্ধ করে দিল।
এর ফলে দুজনে অনেকটা কাছাকাছি চলে এসেছে। ইভানের পারফিউমের সৌরভে চারিদিক কেমন মোমো করছে। দুপাশে জানালা বন্ধ থাকায় ভেতরের আবদ্ধ বাতাসে সেই সুঘ্রাণ ছড়িয়ে পড়ছে চারিদিকে। ইভান জানালা বন্ধ করে ঈশার কাছাকাছি এসে থেমে গেল। ঈশা নিচের দিকে তাকিয়ে আছে। এলোমেলো অবস্থা তার। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সে। ইভান কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ঈশার মুখের উপরে পড়ে থাকা চুলগুলো সাবধানে কানের পেছনে গুঁজে দিল। এতটাই সাবধানে যে তার আঙ্গুল ঈশার গাল পর্যন্ত স্পর্শ করল না। ঈশা চোখ বন্ধ করে ফেলল। ইভান নিঃশব্দে হেসে সরে গেল। গাড়ি চলতে শুরু করতে ঈশা চোখ মেলে তাকালো। ইভান সামনে তাকিয়ে বেশ মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে। তার মুখভঙ্গি বেশ স্বাভাবিক। ঈশা লম্বা একটা শ্বাস টেনে নিল। যেন এতক্ষণ ভারী কোন কিছুর চাপে তার নিঃশ্বাস একদম আটকে ছিল। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে স্বভাববশত ঈশা বলল, আমরা কোথায় যাচ্ছি? ইভান বেশ স্বাভাবিকভাবে বলল, বিশ্বাস নাই নাকি করতে চাইছো না? ঈশা মিনমিনি কণ্ঠে বলল, সেরকম কিছু না, এমনিতেই জানতে ইচ্ছা করছিল। তাছাড়া আমার ক্লাস আছে। এতক্ষণ মনে হয়নি ক্লাস আছে? এখন হুট করেই মনোযোগী স্টুডেন্ট হয়ে গেলে যে? ঈশার সামনে তাকিয়ে অভিমানী কণ্ঠে বলল, আমি আপনার সাথে কোথাও যাব না। কেন? ঈশা নিচের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, কারো সাথে যাওয়ার জন্য একটা সম্পর্কের দরকার পড়ে। আমি তো আপনার কেউ না। গার্লফ্রেন্ড হলেও একটা কথা ছিল। গার্লফ্রেন্ড শব্দটা উচ্চারণ করেই ইভান হেসে উঠল। হাসি থামিয়ে গম্ভীর স্বরে বলল, যদি বলি তার থেকেও বেশি কিছু, তাহলে চলবে? ঈশা পূর্ণ দৃষ্টি মেলে তাকালো। বলল, মানে? ইভান কোনো উত্তর দিল না। চুপচাপ গাড়ি চালাতে লাগলো। শহর থেকে বেশ কিছুটা দূরে গাড়ি এসে থামল। ঈশা আশেপাশে তাকালো। নদীর পাশে ছোট একটা রেস্টুরেন্টের মতো। জায়গাটা খুব সুন্দর। ঈশার খুব ভালো লাগলো। ইভান গাড়ি থেকে নেমে দরজা খুলে হাত বাড়িয়ে দিল। ঈশা ভীষণ অস্বস্তিতে পড়ে গেল। হাতের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে চোখের দিকে তাকালো। মুহূর্তেই সব কেমন এলোমেলো হয়ে গেল। সূক্ষ্ম গভীর দৃষ্টি তার ভেতরে কোথাও যেন আঘাত করল। অনুভূতিগুলো কেমন অগোছালো হয়ে উঠল। চোখ নামিয়ে নিল। ইভান কঠিন গলায় বলল, হাতটা দাও। ঈশা নির্বাক তাকালো। সূক্ষ্ম অধিকারবোধের চাপে মুখ দিয়ে কোন কথাই বেরোল না। কাঁপা কাঁপা হাতটা ইভানের হাতের উপরে রাখল। ইভান মুচকি হেসে আলতো করে চেপে ধরল। ঈশা বের হয়ে ইভানের সামনে দাঁড়ালো। তার হাত অস্বাভাবিকভাবে কাঁপছে। ইভান হাতে জোর বাড়িয়ে দিল। দরজা বন্ধ করে দিয়ে মৃদু স্বরে বলল, আসো। দুজন হেঁটে রেস্টুরেন্টের ভেতরে চলে গেল। একটা ফাঁকা টেবিলে বসলে সামনাসামনি। ইভান হাত ধরেই রেখেছে। ঈশা নিচের দিকে তাকিয়ে আছে। ইভান মুচকি হেসে বলল, বাবার পছন্দের ছেলেকে কেমন লেগেছে সেটা বললে না যে? ঈশা এবার চোখ তুলে তাকালো। অভিমানী কণ্ঠে বলল, আমার কেমন লাগলো সেটাতে কি কিছু যায় আসে? আপনার তো আমাকে ভালো লাগেনি। ইভান হাত ছেড়ে দিল। বলল, একদম ঠিক। কিন্তু সব থেকে বড় সমস্যা হলো মেয়েটা ভীষণ জ্বালাচ্ছে। তাকে এটা কোনোভাবেই বোঝানো সম্ভব হচ্ছে না যে আমার তাকে পছন্দ হয়নি। আমাকে নিজের প্রতি ফুটবল করতে উঠে পড়ে লেগেছে। কি যে করি ভেবেই পাচ্ছি না। যদি আমি কোনোভাবে ফুটবল হয়ে পড়ি তখন কি হবে? ঈশা টলমলে চোখে তাকালো। ইভান ভাবলেশহীনভাবে অন্যদিকে তাকালো। ঈশা ভীষণ হতাশ কণ্ঠে বলল, এখানে কেন এনেছেন? ইভান গম্ভীর মুখে তাকালো। বলল, সুইসাইড করার জন্য জায়গাটা একদম পারফেক্ট। পাশেই নদী আছে।
তুমি তো সাঁতার জানো না, কোন ঝামেলা ছাড়াই নদীতে লাফ দিতে পারবে? ঈশা সবটা শুনলেও একটা কথাতেই আটকে গেল। সন্দিহান কণ্ঠে বলল, আপনি কিভাবে জানেন আমি সাঁতার জানি না? ইভান চমৎকার হাসল। ঈশা মুগ্ধ হয়ে সেদিকে তাকিয়ে আছে। ইভান টেবিলে 2 হাত রেখে একটু ঝুঁকে বলল, আমার প্রতিটা ব্যক্তিগত জিনিস সম্পর্কে পরিপূর্ণ ধারণা আমি রাখি। এতটাই সূক্ষ্ম ধারণা যা সে নিজে তার সম্পর্কে জানে না। ঈশা হতবিহ্বল চোখে তাকিয়ে আছে। ইভান হাত বাড়িয়ে ঈশার হাতটা টেনে নিল। পকেট থেকে একটা রিং বের করে পরিয়ে দিল। 2 হাতে শক্ত করে ঈশার হাতটা চেপে ধরে ভীষণ আদুরে কণ্ঠে বলল, আমার ব্যক্তিগত জিনিসগুলো শুধুই আমার, আর সেগুলোর উপরে শুধুই আমার অধিকার থাকবে। আমার মনে হয় না এখন আর আমার সাথে কোথাও যেতে তোমার সমস্যা থাকতে পারে। ঝলমলে রৌদ্রোজ্জ্বল সকাল। নদী পাড়ের পরিবেশটা হুট করেই আনন্দময় হয়ে উঠল। স্বচ্ছ পানির মতো চারিদিকে অনুভূতি স্বচ্ছতা ছড়াছড়ি। ঠান্ডা বাতাসটাও এখন সহনীয়। ঈশা স্থির দৃষ্টিতে হাতের দিকে তাকিয়ে আছে। চোখে মুখে বিস্ময় তার। কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনার কিছুই যেন বিশ্বাস করতে পারছে না। মৃদু আওয়াজ কানে আসতেই সজাগ হলো ঈশা। হাতের উপরে তাক করা দৃষ্টি ইভানের দিকে ফেরাল। গোছানো অনুভূতি সম্পূর্ণ স্বচ্ছ চোখ জোড়ার মাঝে এক অনাবিল প্রশান্তি, যার গভীরতা মাপার ক্ষমতা হয়তো ঈশার নেই। অল্প সময়ের ব্যবধানে কি থেকে কি হয়ে গেল। এক অনিশ্চয়তায় ভরা সম্পর্কের শুভ সূচনা হলো। বেনামি সম্পর্কটা আজ নাম পেল। জমে থাকা পানি চোখে কোন বেয়ে গড়িয়ে পড়ল। ইভান হতাশ শ্বাস ছেড়ে এক আঙ্গুলে আলতো করে চোখের পানি মুছে দিয়ে বলল, কাঁদবে না একদম। চুপ করো। ঈশা দৃষ্টি নামিয়ে নিচের দিকে তাকালো। কিভাবে বোঝাবে এটা যে সুখের কান্না? কিন্তু সুখের হোক বা কষ্টের এই নারীর নোনা অশ্রুবিন্দু যে ইভানের কাছে মরণ যন্ত্রণার সমতুল্য। ইভান আবারও শক্ত করে 2 হাত চেপে ধরে বলল, তোমাকে কিছু কথা বলার ছিল। ঈশা কৌতূহলী দৃষ্টিতে তাকালো। ইভান ভারী নিঃশ্বাস ছেড়ে বলল, অপেক্ষার প্রহর কতটা নিষ্ঠুর হয় সেটা হয়তো আমার থেকে ভালো কেউ জানে না। এত বছরে তোমাকে দেখার জন্য ছটফট করেছি। কত নির্ঘুম রাত পার করেছি। সেসবের কথা আমি নিজেও বলতে পারবো না। কিন্তু একটা সুপ্ত আশা ছিল তোমাকে পাওয়ার। তাই কষ্টটা মেনে নিয়েছি। আমাকে হয়তো কাজের জন্য। কথা শেষ করতে পারল না ইভান। তার আগেই ফোন বেজে উঠল। অল্প কিছু শব্দ বিনিময় করেই কথা শেষ করে ফেলল, যার কারণে ঈশা কিছুই বুঝতে পারল না। নিচের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, চলো। ঈশা কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, কোথায় যাব? তোমার বাসায়। ইভানের কথা শুনে ঈশা গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকল। বুঝে গেল কিছু একটা হয়েছে। তাই আবারও জিজ্ঞেস করল, কোন সমস্যা? ইভান মাথা নেড়ে জানিয়ে দিল কোন সমস্যা নেই। আবারও হাত বাড়িয়ে দিল। ঈশা আলতো করে ভরসার হাতটা ধরেই ফেলল। এই হাত ধরেই আজ থেকে শুরু হলো নতুন জীবনের সূচনা। গাড়ি ঈশাদের বাড়ির সামনে এসে থামল। ঈশা গাড়ি থেকে নেমে ইভানের সামনে দাঁড়ালো। ইভান মৃদু স্বরে বলল, ভেতরে চলো। ঈশা বিস্ময়কর দৃষ্টিতে তাকালো। কিছুটা অস্থির কণ্ঠে বলল, ভেতরে মানে? ভেতরে কেন যাবেন? ইভান ভ্রু কুঁচকে ফেলল। বলল, ভেতরে যাবে না? এখানেই দাঁড়িয়ে থাকবে? ঈশা কথা বুঝতে না পেরে আবারও বলল, আমার বাড়ি, আমি ভেতরে যাব। কিন্তু আপনি কেন ভেতরে যাবেন? ইভান কিছুক্ষণ তাকিয়ে থেকে চমৎকার হেসে বলল, আমার হবু শ্বশুর বাড়ি। আমি যাব না? এটা তো অন্যায় ঈশা। ঈশা বিরক্ত হয়ে বলল, দেখুন বাবা জানতে পারলে ঝামেলা হয়ে যাবে। এই আংটিটা দেখলেই কত প্রশ্ন করবে।
আমি কি উত্তর দেব সেটা নিয়েই ভাবছি। ইভান আবারও হাসলো। ঈশার এবার খুব রাগ হলো। কঠিন গলায় বলল, হাসছেন কেন? আপনি খুব অসভ্য একজন মানুষ। ইভান হাসি থামিয়ে বলল, তাই না? আর একটু অপেক্ষা করো, তারপর দেখাচ্ছি অসভ্য কাকে বলে। সব বুঝিয়ে দেব। ঈশা লজ্জায় মিয়ে গেল। সাথে রাগের মাত্রাটাও বেড়ে গেল। ইভান কোন কথা না বলেই হাত ধরে টেনে নিয়ে গেল তাকে। একদম বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়ালো। কলিং বেল চেপে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো দরজা খোলার। ঈশা আর কোন কথা বলছে না। সে বুঝতে পেরেছে ইভান তার কথার উত্তর দেবে না। অযথা কথা বলে লাভ নেই। কিন্তু মনের মধ্যে ভীষণ ভয় কাজ করছে। হৃৎপিণ্ডটাও জোরে জোরে লাফানো শুরু করেছে। ইভানের সাথে এভাবে বাসায় গেলে বিষয়টাকে কিভাবে নেবে সেটাই ভেবে মাথার যন্ত্রণা শুরু হয়ে গেল তার। ইভানের সামনে হয়তো কিছুই বলবে না, কিন্তু পরে তাকে অনেক প্রশ্ন করবে। সেসব প্রশ্নের জবাব দেবে কিভাবে? সাত পাঁচ ভাবতেই দরজা খুলে গেল। ঈশা শুকনো ঢোক গিলে ফেলল ভয়। রুমা কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে সুন্দর হাসি দিয়ে বলল, ভেতরে আসো। ঈশা অবাক হলো। রুমার এমন আচরণ বেশ সন্দেহজনক। সে দাঁড়িয়েই ভাবছে। ইভান ভেতরে ঢুকেও থেমে গেল। পেছনে ঘুরে বলল, এটা আপনার বাড়ি ম্যাডাম, নিশ্চিন্তে ভেতরে ঢুকতে পারেন, কেউ কিছুই বলবে না। রুমা হেসে ফেলল। ইভান তার দিকে তাকিয়ে মুচকি হেসে ভেতরে চলে গেল। ঈশার মাথায় গোলমেলে চিন্তা। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। ঈশা ধীর পায়ের ভেতরে ঢুকেই চমকে গেল। ইভানের পরিবারের সবাই সোফায় বসে আছে। সাথে তার ছোট মামা। তার বাবা তাদের সামনে মাথা নিচু করে বসে আছেন। তাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। ইভান সবাইকে সালাম দিয়ে সোফায় গিয়ে বসল। ঈশা একটু এগিয়ে গিয়ে দাঁড়াতেই তার বাবা বললেন, আমার ঈশার সাথে একটু কথা আছে, আপনারা একটু বসুন। সবাই সম্মতি জানালো। ঈশার হৃৎপিণ্ডের গতি আরো দ্রুত হলো। ঘামতে লাগলো অনবরত। হাত পাও কাঁপছে অল্প বিস্তর। বাবাকে বরাবর সে ভীষণ ভয় পায়। ইভানের সাথে এভাবে বাইরে যাওয়া নিয়েই হয়তো বাবা রাগ করেছে। ঈশার বাবা তার সামনে এসে থমথমে মুখে বললেন, আমার সাথে ভেতরে এসো। তিনি চলে গেলেন। ঈশা এক পলক রুমার দিকে তাকালো। কারণ যে কোন বিপদ থেকে এই ভাবি ছাড়া তাকে কেউ বাঁচাতে পারবে না। রুমা চোখের ইশারায় ভেতরে যেতে বলল। ঈশা ভেতরে চলে গেল। ঈশার বাবা বিছানায় বসে নিচের দিকে তাকিয়ে আছেন। ঈশার সামনে গিয়ে দাঁড়াতেই চোখ তুলে বললেন, বসো। ঈশা পাশে বসল। তিনি কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললেন, তুমি ইভানকে আগে থেকেই চিনতে? ঈশা ওনার মাথা শক্ত করে চেপে ধরল। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল ভয়। কথা বলার মতো শক্তি পেল না। তাই মাথা নাড়িয়ে বুঝিয়ে দিল। থমথমে কণ্ঠে তার বাবা আবারও বললেন, কিভাবে চেনো? আর কবে থেকে চিনতে? ভেতরটা পানির জন্য হাহাকার করে উঠল। ঈশা ঢোক গিলে গলা ভেজাবার চেষ্টা করল, কিন্তু লাভ হলো না। বেশ কষ্ট করে বলল, আমার ক্লাসমেট ইফতির বড় ভাই। ইফতি আর আমি ক্লাস 6 থেকে একসাথে পড়তাম। তখন তাদের বাসায় দেখেছি। ঈশার বাবা চুপ হয়ে গেলেন। তারপর মৃদু হেসে বললেন, তাহলে তো ইভানের সম্পর্কে সবকিছুই তোমার জানার কথা। ঈশার ভেতরটা আবারও কেঁপে উঠল। বাবার কথার অর্থ ধরতে পারল না। চুপ করেই থাকল। ঈশার বাবা বেশ শান্ত কণ্ঠে বললেন, তোমার মামা যখন প্রথম প্রস্তাব এনেছিলেন তখন আমি কিছুই জানতাম না। শুধু জানতাম ছেলে বাড়ি থেকে তোমাকে পছন্দ করেছে। কিন্তু সেই সময় আমি তোমার বিয়ে দিতে প্রস্তুত ছিলাম না। তাই বলেছিলাম একটু সময় দরকার। ওরা তারপর আর কোন যোগাযোগ করেনি।
আমি ভেবেছিলাম হয়তো ওনারা আর যোগাযোগ করবেন না, কিন্তু ইভান পড়া শেষ করে আসার পর ওনারা আবারও প্রস্তাব পাঠায়। আমি বিষয়টা সেভাবে ভেবে দেখিনি, কিন্তু ওদের আগ্রহ দেখেই আমি খোঁজ খবর নেই। ইভানের সম্পর্কে জেনে আমার ভালোই মনে হয়, তাই তোমাকে দেখা করতে বলি। তাদের মতামতের অপেক্ষা করছিলাম আমরা এতদিন, তারা তো কিছুই জানালো না। কিন্তু গতকাল রাতে তোমার মামা ফোন করে সব বলে, তখনই আমি জানতে পারি। তুমিও তো কিছুই বললে না যে ছেলেকে আগে থেকেই চেনো। ঈশা আমতা আমতা করে বলল, আসলে বাবা, আমি। তার বাবা বেশ গম্ভীর কণ্ঠে বললেন, ওনারা চান আজকেই কাবিন করে ফেলতে। আমি বলেছি বিয়েটা যেহেতু তোমার, তাই তোমার মতামত না নিয়ে আমি কিছুই বলতে পারবো না। এখন তুমি যা বলবে আমি তাদেরকে তাই জবাব দেব। ঈশা জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। বাবার কথার ধরন আজ তার কাছে অস্পষ্ট। বাবা কি তার উপরে রাগ করে আছে? বুঝতে পারছে না কিছুতেই। ঈশার বাবা বললেন, তাড়াতাড়ি জানিয়ে দিলেই ভালো হয়, ওনারা অপেক্ষা করছেন। ঈশার আচমকাই মন খারাপ হয়ে গেল। আজ পর্যন্ত বাবার সিদ্ধান্তের বাইরে কোন কথা বলেনি, কিন্তু আশ্চর্যজনকভাবে বাবা তার মনের কথা বুঝেই সিদ্ধান্ত নিয়েছেন। এখন পর্যন্ত যা সিদ্ধান্ত নিয়েছেন কোনোটাই ঈশার মনের বিরুদ্ধে নয়। বাবা তাকে খুব ভালো বোঝে। কিন্তু আজ এমন কেন হচ্ছে? জীবনের এত বড় সিদ্ধান্ত বাবা পুরোটাই তার উপরে ছেড়ে দিচ্ছেন। বাবা আদৌ এই সিদ্ধান্তে খুশি কিনা ঈশা সেটাও বুঝতে পারছে না। কি বলবে সেটা আজ তার জানা নেই। আকাশ পাতাল ভেবে ভীষণ কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে নিল। টলমলে চোখে তাকালো বাবার দিকে। কাপা কণ্ঠে বলল, বাবা তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, আমি মেনে নেব। শেষের কথাটার মাঝে কেমন বিষাদের ছায়া। বুক ভেঙে কান্না আসছে তার। চোখের পানি আটকাতে পারল না ঈশা। নিচের দিকে তাকিয়ে নীরবে চোখের পানি ফেলেই চলেছে। ঈশার বাবা একটা শ্বাস ছেড়ে বললেন, মেনে নেয়ার কথা হলে আমি তোমাকে বলতাম না, নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলতাম। আমি হয়তো তোমার জন্য আরো ভালো ছেলে খুঁজে আনতে পারতাম, কিন্তু তোমার মানসিক শান্তিটা কি নিশ্চিত করতে পারতাম? সেটা ভেবেই আমি সিদ্ধান্ত তোমার উপরে ছেড়ে দিয়েছি। তুমি সুখে থাকলে আমার আর কিছুই চাওয়ার নাই। তবে, বলেই তিনি থেমে গেলেন। ঈশার মাথায় হাত দিয়ে মুচকি হেসে বললেন, ইভান ভালো ছেলে, আমার ভালোই লেগেছে, যথেষ্ট ভদ্র। এখন বাকিটা তোমার উপরে। তুমি কি রাজি মামুনি? ওনারা অপেক্ষা করছেন। ঈশা কয়েক সেকেন্ড চুপ করে থেকে মাথা নাড়ল। ঈশার বাবা হ্যাঁ বুঝে নিয়ে বললেন, ওনারা চাইছেন আজকে কাবিনটা করে নিতে। ঈশা অস্থিরভাবে পলক ফেলে মৃদু স্বরে বলল, আজকেই? হ্যাঁ আজকেই। আর আমি দ্বিমত করছি না, কারণ ইভান। ঠিক সেই মুহূর্তে রুমা ঘরে ঢুকল। বাবা মেয়ে দুজনেই সেদিকে তাকালো। রুমা বলল, বাবা আমার মনে হয় আর দেরি করা ঠিক হবে না। ইভানেরও তো গোছানোর ব্যাপার আছে। সময় পেরিয়ে যাচ্ছে, কাবিনটা হয়ে গেলে অন্তত নিশ্চিন্ত। ঈশার বাবা মাথা নেড়ে রুমার কথায় সম্মতি দিলেন। ঈশার মাথায় হাত দিয়ে আদরের ভঙ্গিতে হাত নাড়িয়ে বললেন, মানসিকভাবে প্রস্তুতি নাও মামনি, কিছুক্ষণের মধ্যেই কাজে এসে পড়বে। ঈশা কোন কথা বলল না। তার বাবা বের হয়ে গেলেন। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। রুমার দিকে তাকাতেই মিষ্টি হেসে বলল, কোন শাড়িটা পরবে? ঈশার আলমারি খুলে একটু সরে দাঁড়ালো। সেদিকে তাকিয়েই বলল, তাড়াতাড়ি বল, কোনটা পছন্দ? ঈশা অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। যা হচ্ছে সবটা কি সত্যি? তাহলে কি তার অপেক্ষার অবসান হচ্ছে? এই মুহূর্তটা কোনোভাবেই তার কাছে প্রত্যাশিত ছিল না। এই অপ্রত্যাশিত মুহূর্তটা জীবনে কি সব সুখ এনে দেবে?
ঈশা জানালার গ্রিল ধরে বাইরে তাকিয়ে আছে। ভীষণ মন খারাপ তার। চোখে পানি টলমল করছে। যে কোন সময় বাঁধ ভাঙা ঢেউয়ের মতো আছড়ে পড়বে। দরজায় শব্দ হতেই পিছনে ফিরে তাকালো। ইভান শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। অভিমানে ভরপুর ঈশা মুখ ফিরিয়ে নিল। মন খারাপটা আরো বেশি হলো। চোখের পানি আটকাবার চেষ্টা করেও পারল না। ইভান এগিয়ে এসে পেছনে দাঁড়ালো। মাতাল করা সুগন্ধির ঘ্রাণ নাকে এসে ঠেকলেও ঈশা ঘুরে তাকালো না। ইভান দূরত্ব মিটিয়ে দাঁড়ালো। দুই পাশে গ্রিলে হাত রেখে ঈশা চুলের ঘ্রাণ টেনে বলল, আমি তোমাকে। ঈশা ঘুরে গেল। ইভানের নাকের সাথে নাক স্পর্শ করতেই খানিকটা চমকে উঠল। শরীর জুড়ে বয়ে গেল শিহরণ। চোখ বন্ধ করে ফেলল। আচমকাই অভিমানটা আরো গাঢ় হলো। কয়েক মুহূর্ত থেমে নিজেকে শান্ত করে নিল। কথাগুলো আজ বলতেই হবে। নিজেকে ধাতস্থ করে ইভানের কলার চেপে ধরল। কঠিন গলায় বলল, আপনি বিদেশে চলে যাচ্ছেন অথচ আমাকে জানানোর প্রয়োজন মনে করেননি একবারও? কেন এসেছেন এখন? এখন বলে কি লাভ? ইভান একটা দীর্ঘশ্বাস ছাড়ল। কপালে কপাল ঠেকিয়ে দিল। এতটা কাছে আসা ঈশার হাতের বাঁধন আলগা হয়ে গেল। ইভান আবেগী কণ্ঠে বলল, আই এম সরি পাখি। এত তাড়াতাড়ি সব রেডি হয়ে যাবে আমিও ভাবিনি। আমি তোমাকে বলতাম, কিন্তু তার আগে চেয়েছিলাম বিয়েটা করতে। তারপর বলতাম, কিন্তু তার আগেই যে সব রেডি হয়ে যাবে সেটা বুঝতে পারিনি জান। ঈশা ধাক্কা দিয়ে ইভানকে সরিয়ে দিল। মুখ ফুলিয়ে অভিমানী কণ্ঠে বলল, চলে যান আপনি। কথাটা বলতে বলতেই আবারও গড়িয়ে পড়ল অশ্রুবিন্দু। হাতের উল্টা পিঠ দিয়ে মুছে নিল। কিন্তু লাভ হলো না। অবাধ্য অশ্রুবিন্দু গড়িয়ে পড়ছে অনবরত। ইভান পিছনে থেকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, এমন করো না প্লিজ। তুমি এভাবে রাগ করে থাকলে আমি কিভাবে যাব বলো? আর গিয়েই বা আমি থাকবো কিভাবে? একটু বোঝার চেষ্টা করো জান। ইভানের এমন কথা শুনে ঈশা কিছুটা নরম হলো। কিন্তু মন খারাপটা ঠিক হলো না। ইভান আবেগী কণ্ঠে বলল, আমি 1 বছরের জন্য যাচ্ছি। 1 বছর পর ফিরে এসে তোমাকে একবারে আমার কাছে নিয়ে যাব। ততদিন আমার আমানত তোমার কাছে রেখে যাচ্ছি। খেয়াল রাখবে। কোন ক্ষতি হলে কিন্তু আমি তোমাকে আজীবনেও ক্ষমা করব না। ঈশা নরম কণ্ঠে বলল, যেতেই হবে? ইভান চোখ বন্ধ করে ফেলল। ঈশাকে নিজের দিকে ঘুরে নিয়ে বুকে জড়িয়ে নিল। উষ্ণ আলিঙ্গনে ঈশা কিছুটা দুর্বল হয়ে পড়ল। নিজেকে সরিয়ে নেয়ার ক্ষমতা হলো না। সমস্ত সংকোচ বাধা পেরিয়ে সে জড়িয়ে ধরল। ইভান হাতের বাঁধন আরো শক্ত করে বলল, এভাবে বললে তো আমি সমস্ত কাজ ফেলে তোমার কাছেই সারাদিন বসে থাকবো। তুমি এমন করলে আমি কিভাবে যাই? যেতে তো আমারও ইচ্ছা হচ্ছে না। তবুও যেতে হবে। আবেগী ঈশা আবারও কেঁদে উঠল। ইভান চুলের ভাঁজে হাত গুলিয়ে দিয়ে আদুরে কণ্ঠে বলল, তোমার কান্না আমার সহ্য হয় না জান। আমার খুব কষ্ট হচ্ছে তো। শান্ত হও। ঈশা নিজেকে থামানোর চেষ্টা করল। সে ইভানকে এই মুহূর্তে কষ্ট দিতে চাইছে না। দরজায় শব্দ হতেই ইভান ঈশাকে ছেড়ে দিল। দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। রুমা ঘরে ঢুকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তোমাদের রোম্যান্স শেষ হলে খেতে ডাকছে। বাইরে আসো। ইভান রুমার দিকে তাকিয়ে বলল, শেষ আর কই হলো? তুই মাঝপথে বিরক্ত করলি। আর একটু সময় দেয়া যেত না? আমি এখন বিরক্ত করলাম তাই না? এতদিন ঠিকই আমাকে দরকার পড়েছিল। এখন বিয়ে করে ফেলেছিস তাই দরকার শেষ। তুই অকৃতজ্ঞ ইভান। আমি ভাবতেও পারছি না। ইভান ভ্রু কুঁচকে বলল, আমি অকৃতজ্ঞ? হাউ ফানি। তোর কৃতজ্ঞতা স্বীকার করার অভ্যেস নেই আসলে সেটা বল। কি করিনি তোর জন্য?
তোর প্রেম থেকে বিয়ে অব্দি গড়ানোর পেছনে এই আমার অবদান। সব ভুলে গেলি তাই না? রুমা সরু চোখে তাকিয়ে বলল, ভুলিনি। তখন তো ভেবেছিলাম আমার জন্যই হয়তো এত কিছু করছিস, কিন্তু এখন বুঝতে পারছি তুই আমাকে হেল্প করার নামে নিজের স্বার্থ উদ্ধার করেছিস। তোর মাথায় যে এসব ছিল সেটা তো তখন বুঝতে পারিনি। ইভান বিরক্ত হয়ে বলল, এখন তুই বকবক না করে আমাদেরকে একটু প্রাইভেসি দে। বাইরের বিষয়টা ম্যানেজ করেনি। তাদের এই কথোপকথন আর সম্বোধন শুনে ঈশা সন্দিহান দৃষ্টিতে তাকালো। রুমা সেটাতে পাত্তা না দিয়ে বলল, ঠিক আছে, আরো কিছুক্ষণ সময় দিচ্ছি, তাড়াতাড়ি কথা শেষ কর। রুমা বেরিয়ে যেতে ঈশা ইভানের দিকে তাকালো। ইভান দৃষ্টির অর্থ বুঝতে পেরে মুচকি হেসে বলল, রুমা আর আমি খুব ভালো বন্ধু। তোমার ভাইয়ের সাথে যখন রুমার প্রেম চলছিল তখন আমি ওদেরকে হেল্প করতাম। আমার কথার উপরে নির্ভর করেই রুমার বাড়িতে বিয়ে দিতে রাজি হয়। এর প্রতিদান স্বরূপ তোমার ভাইয়া তার বোনকে আমার হাতে নিশ্চিন্তে তুলে দিতে প্রস্তুত হয়েছে। আর আমার সম্পর্কে তোমার বাবার কাছে যথেষ্ট সুনামও করেছে। এই জন্যই তো তোমার বাবা কোন ঝামেলা ছাড়াই মেনে নিয়েছে। ঈশা বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। কঠিন গলায় বলল, আমি কেন জানি না এসব? সবাই সবকিছু জানে অথচ আমাকে কেউ কেন কিছুই বলেনি? কারণ আমি জানাতে চাইনি তাই। রুমা আর ঈশান ভাইয়া আমার কথাতেই তোমাকে কিছুই জানায়নি। ঈশার কাছে এখন সবটা পরিষ্কার। সে পুরো হিসাব মিলিয়ে ফেলল নিমেষেই। বলল, তার মানে আমার ডায়েরি ভাবি আপনাকে দিয়েছে। আর সেদিন আমার ঘরে ফুল আপনিই রেখেছিলেন? কিভাবে ঢুকেছিলেন ঘরে? ইভান ঠোঁট চেপে হাসল। ভাবলেশহীন ভাবে বলল, তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করাটা আমার কাছে খুব জরুরি ছিল। সেটার জন্য আমি সবকিছু করতে প্রস্তুত ছিলাম। তাই তোমার ভাইয়ের হেল্প নিয়ে মেইন দরজা দিয়েই ঘরে এসেছিলাম। কি ভালো তোমার ভাইয়া, খুব বড় মনের মানুষ। ইভান শব্দ করে হেসে উঠল। ঈশা তীক্ষ্ণ চোখে তাকালো। সে এইসবের কিছুই বুঝতে পারল না। ইভান হাসি থামিয়ে ঈশার কপালে একটা চুমু দিয়ে বলল, কাল সকালে আমার ফ্লাইট, এয়ারপোর্টে আসার দরকার নেই। আমি তোমাকে সবটা জানিয়ে দেব। ভালো থেকো, নিজের খেয়াল রাখবে। তোমাকে অনেক মিস করব। ঈশা গভীর দৃষ্টিতে তাকালো। তার মনটা আবারও খারাপ হয়ে গেল। চোখের পানি আবারও টলমল করে উঠল। ইভান বুঝতে পেরে ঈশার সামনে দাঁড়ালো। কোমর জড়িয়ে কাছে টেনে নিল ইভান। ঠোঁটের কোণে গভীর চুমু দিয়ে বলল, আবারও অপেক্ষা করানোর জন্য দুঃখিত পাখি। আমি নিরুপায়। ঈশা ইভানের উপরে নিজের শরীরের সমস্ত ভর ছেড়ে দিল। ইভান শক্ত করে জড়িয়ে নিল তাকে। ঈশা চোখ বন্ধ করে আছে। ইভানকে অনুভব করছে সে। ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়াটা চরম সুখের। আজ এই মুহূর্তটা সেই সুখের আগমনী বার্তা জানান দিচ্ছে। কিন্তু সেই সুখ পুরোপুরি প্রাপ্তি হবে আরও একটা অপেক্ষা অবসানের পর। ঈশা অপেক্ষা করবে ইভানের ফেরার। অপেক্ষা করবে আরও একটা অপ্রত্যাশিত মুহূর্তের। সমাপ্ত।